স্যার কি কি পেয়েছে এখান থেকে, কিন্তু আমি যা পেয়েছি এটা আমি বলছি। আমার নাম বিজয় বণিক, বর্ধমানেই বাড়ি, এবং এই বিজনেসটা যখন আমি জয়েন করি, আচ্ছা শোনা আছে পিছনে, তো যখন বিজনেসটা শুরু করি, এই বিজনেস শুরু করার আগে যেখানে কাজ করতাম ইউকো ব্যাংকের এটিএম এ সিকিউরিটি গার্ডের কাজ করতাম। কিসের? সিকিউরিটি গার্ড ইউকো ব্যাংকে, যেখান থেকে একটা কম্প্রোমাইজ লাইফ ছিল, একটা লিমিটেড ইনকাম এবং লিমিটেড লাইফস্টাইল। সেখান থেকে যারা সিদ্ধান্ত নিয়েছিলাম 2014-তে 22শে মে জয়েন করি ভেস্টিজ, এবং থ্যাঙ্কস জানাই উপরওয়ালাকে। थैंक्स करें उपरवाला केन? इंसान अपने कर्मों से बड़ा नहीं होता, इंसान अपने फैसलों से बड़ा होता है। ये सुनो, আমি সেদিনকে সিদ্ধান্ত নিয়েছিলাম কি লাইফকে চেঞ্জ করতে হবে, এবং লাইফকে চেঞ্জ করতে হবে সিদ্ধান্ত নিয়েছিলাম একটা প্ল্যাটফর্ম লাগে, যেই প্ল্যাটফর্ম আমি চয়েস করেছি ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। আজকে ভেস্টিজের মিস্টার গৌতম পাটি স্যার, মিস্টার দীপক সুদ এবং মিস্টার কানোয়ার বিস্তি, তার জন্য বিগ হ্যান্ডস হয়ে জোরদার করুন। এবং আজকে যার সূত্রতে মানে আজকে যার হাত ধরে আজকে এখানে টিম তৈরি হয়েছে ব্যান্ডেল ইউনিটে, আজকে আমার ইমিডিয়েট কোম্পানি সিস্টেমে গ্রাউন্ড ডিরেক্টর, আজকে আমার এন্টার অল টিমের মধ্যে যে আজকে প্রথম ফার্স্ট যে গ্রাউন্ড ডিরেক্টর হয়েছে একজনকে ম্যাডাম, যে অনেকদিন স্যাক্রিফাইস করেছে হার্ড ওয়ার্কের মাধ্যম দিয়ে, উনি আজকে এখান থেকে গ্রাউন্ড ডিরেক্টর। উনি দুবার ফরেন ট্রিপ করেছে এবং হচ্ছে উনি ইনকাম করেছে 1 লাখ প্লাস এবং হুন্ডাই i20। কে আজকে আমাদের সীমা ম্যাডাম, জোরদার করে ম্যাডাম আসুন। ঠিক আছে, সাউন্ডটা কি করছে নাকি? হ্যাঁ, হ্যালো, গুড মর্নিং। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? তা মাইক ছেড়ে করবো? আজকে অলরেডি 8 বছরের বিজনেসের মধ্যে যেখান থেকে আমি অলরেডি 4 বার ফরেন ট্রিপ করেছি। ফরেন ট্রিপ মানে কি? দীঘা, পুরী, দার্জিলিং, গেছো না? একদম স্যার, একদম দীঘা, পুরী, দার্জিলিং ফরেন ট্রিপ করে নিয়েছি। আজকে অলরেডি 4 বার ফরেন ট্রিপ করেছি, থাইল্যান্ড, পাটায়া, ব্যাংকক, ফুকেট আর মালয়েশিয়া, কুলু 4 বার ফরেন ট্রিপ করেছি। যে আমি গাড়িটা নিয়েছি আজ থেকে 3 বছর আগে, মাহিন্দ্রা কোম্পানি XUV 3 যে গাড়ির দাম এই সিস্টেম থেকে আজকে আমরা হাইয়েস্ট পে আউট করি 1,86,055 রুপিস। সিদ্ধান্ত না নিলে তাহলে এই বিচার করি কোনো এটিএম এ সিকিউরিটি গার্ড থাকবে না। কোম্পানি জব করতো, যে কোম্পানিতে বস ছিল সেই বসের কথা আমরা চলতাম উল্টার অবস্থা, কিন্তু আমি কি বলছি আমি সিদ্ধান্ত নিয়েছিলাম লাইফকে চেঞ্জ করার। কেউ জানো এই সিদ্ধান্ত নিতে চান? কে কি সিদ্ধান্ত নিতে চান? একবারে জানতো সবাই? কি জানো না? ওয়াও, গ্রেট। আজকে পুরো 2 ঘন্টা প্রোগ্রাম শুনুন, কারণ আজকে আমি যে প্রোগ্রামটা শুনে নিজেকে ইন্সপায়ার করেছি, নিজেকে মোটিভেট করেছি যে আমার লাইফ কিন্তু চেঞ্জ হয়েছে, সেটা আমি গ্যারান্টি করতে পারি যারা বসে আছে তারাও কিন্তু আজকে যদি মন দিয়ে শুনে তাহলে কিন্তু আপনারা 100% নিয়ে যেতে পারবেন আমার লাইফকে চেঞ্জ করার। জানতো এ বলো সাকসেসফুল কে হতে চায়? সাকসেসফুল সফল হতে কে চায়? জানতো? তাহলে প্রথমে কি 2 ঘন্টা মোবাইল ফোনটাকে সাইলেন্টে অথবা সুইচ অফ করতে হবে। 2 ঘন্টা মোবাইলের সাথে কোনো কানেকশন রাখতে হবে না। আর সেকেন্ড হচ্ছে আপনি যে প্রোগ্রামে আসেন এখানে শুধু একটা জিনিস ভাববেন, আপনি আছেন আর যে স্টেজে বলছে এই দুজন ব্যক্তি কিন্তু এর মধ্যে আছে, বাকি আর কেউ নেই। তার মানে কি সাইড কমিউনিকেট করবেন না? কি করবেন? সাইড কমিউনিকেট করবেন না, কারণ যা যা স্যার ভেস্টিজ কথা হচ্ছে ফুটপ্রিন্ট অন স্যান্ড, মানে বালির উপরে পায়ের ছাপ বা পদচিহ্ন। যদি আমরা মরুভূমির মাঝখান থেকে আমরা হারিয়ে যাই তো ওখান থেকে বেরিয়ে আসবো কিভাবে? বেরিয়ে আসবো ওখান থেকে পায়ের ছাপ থেকে, রাস্তা সেদিকে আছে। সেরকমই যারা ভেস্টিজ থেকে সফল হয়েছে তাদের পথকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলেও কিন্তু আমরা এখান থেকে সাকসেসফুল হতে পারবো। ভেস্টিজ সিএনটি মানে কি? সিএনটি মানে হচ্ছে সেলুলার নারিশমেন্ট টেকনোলজি। ওকে, সেলুলার নারিশমেন্ট টেকনোলজি। তো আজকে ভেস্টিজ কোম্পানি যিনি হচ্ছে ফাউন্ডার, ভেস্টিজ কোম্পানি যিনি হচ্ছে কি ম্যানেজিং ডিরেক্টর মিস্টার গৌতম পাটি, ওনার জন্য বিগ হ্যান্ডস হয়ে যায়, জোরদার করুন। তাহলে বিগ হ্যান্ড। এবং যে কোনো কাজ কিন্তু একা দ্বারা সম্ভব হয় না, ওনার সঙ্গে দুজন আছে
যিনি হচ্ছে মিস্টার দীপক সুদ আর মিস্টার কানওয়ারবীর সিং। তাদের জন্য বিগ হ্যান্ড হয়ে যায়। প্রত্যেক লাগে দেখুন বলি স্যার, তা আমি মনে করি যে আমার পরের গুরু যদি হয়, ভগবান যদি হয়, কে? মিস্টার গৌতম বাড়ি স্যার। আজকে ম্যানেজমেন্ট কেন আজকে এটা এনের জন্য কিন্তু একটা লাইফ কিন্তু চেঞ্জ হয়েছে। প্রেস্টিজ কোম্পানি ওপেনিং হয় কবে? 2004 সাল 2 জুন, দিল্লি ওখলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। যখন 2004 সালে কোম্পানি ওপেন হয়, কোম্পানির কাছে ছিল মাত্র 6খানা প্রোডাক্ট, 8টা ডিস্ট্রিবিউটর আর 2টো হেড অফিস। কোম্পানি কিন্তু স্টার্ট করে। তা আজকে কোম্পানির কাছে কিন্তু প্রোডাক্ট কিন্তু প্রচুর, 400-এর উপরে প্রোডাক্ট। ফার্স্ট বেনিফিট কি? আমরা কোয়ালিটি প্রোডাক্ট পেয়েছি, আমরা কোয়ালিটি কিন্তু প্রোডাক্ট পাইনি। সেকেন্ড কি? যে প্রত্যেকটা প্রোডাক্টের এমআরপির উপরে আপনারা ডিসকাউন্ট পেয়েছেন, পেয়েছেন কি? কেউ পাননি। 3 নম্বর কি? যে আপনি প্রোডাক্ট ব্যবহার করেছেন আর আপনার ব্যাংকে ক্যাশব্যাক ঢুকেছে, বোনাস ঢুকেছে, কখনোই ঢোকেনি। আর 4 নম্বর কি? যে আপনি যদি 3000 টাকার প্রোডাক্ট বাইং করেন, 4 মাস যদি কেনাকাটি করেন, 4 মাস পরে সেই দোকানদার কি বলে যে আপনাকে 2500 টাকার প্রোডাক্ট ভাউচার ফ্রি দিলাম? বলে কি? কখনোই বলে না। আজকে যদি প্রোডাক্ট ইউজ করেন এবং প্রোডাক্ট ইউজ করে আপনি স্যাটিসফাইড না হন, সেই প্রোডাক্টটি রিটার্ন নিয়ে নেয়, টাকা ফেরত দেয়? কখনোই করে না। কিন্তু ভেস্টিজ কি বলছে? আপনি দোকান ঘরটাকে চেঞ্জ করলে 5 রকমের বেনিফিট আপনি পাবেন। প্রথম বেনিফিট কি? আপনি ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট আপনি ইউজ করতে পারছেন। আর সেকেন্ড কি? প্রত্যেকটা প্রোডাক্টের এমআরপির উপরে 10% থেকে 20% ডিসকাউন্ট আপনি পাচ্ছেন। আর 3 নম্বর কি? যে আপনি যে প্রোডাক্ট কেনাকাটি করবেন, প্রত্যেকটা প্রোডাক্টের কেনাকাটির উপরে আপনার অ্যামাউন্টের উপরে 10% কিন্তু প্রোডাক্ট কিন্তু আপনি গিফট অফার পাবেন। আর 4 নম্বর কি? যদি আপনি এখান থেকে 3000 টাকা প্রোডাক্ট বাই করেন 4 মাস পরে কি পাচ্ছেন? আপনি 2500 টাকা প্রোডাক্ট ভাউচার ফ্রি পাচ্ছেন। কটা বেনিফিট হলো? 5টা বেনিফিট। আর লাস্ট কি? যদি আপনি প্রোডাক্ট ইউজ করেছেন, যদি আপনি স্যাটিসফাইড নন, তাহলে কিন্তু কোম্পানি আপনাকে আবার প্রোডাক্ট রিটার্ন নিয়ে টাকা ফেরত দিয়ে দেবে। বোঝাচ্ছে? আর দোকান ঘরটা চেঞ্জ করলে আপনার 5 থেকে 6 লক্ষ বেনিফিট আপনার পায় এবং 10 রকমের ইনকাম দিচ্ছে। প্রথম ইনকাম কি দিচ্ছে? সেভিং অন কনজাম্পশন। দেখুন এমআরপি 120 টাকা, আর এখানে সেভিং 20 টাকা, আর ডিপি অর্থাৎ ডিস্ট্রিবিউটর টাইস। মানে আপনি যখন জয়েন করছেন, আপনি হচ্ছেন কোম্পানি ডিস্ট্রিবিউটর, তাহলে আপনার কেনা পড়ছে কত টাকা? 100 টাকা। আর এমআরপি কত টাকা? 120 টাকা। তাহলে আপনার সেভ হচ্ছে 20 টাকা। এটা হচ্ছে ফার্স্ট ইনকাম কোম্পানি আপনাকে দেয়। সেকেন্ড কি বলছে? অ্যাকুমুলেটিভ পারফরম্যান্স বোনাস। অ্যাকুমুলেটিভ মানে কি? যোগ হওয়া। মানে আপনি যতবার কেনাকাটি করবেন, আপনি এবং আপনার টিম টোটাল পয়েন্ট কিন্তু আপনার যোগ হবে। আর এই যোগ হতে হতে কোম্পানি কিন্তু র‍্যাঙ্ক রেখেছে কি 1 পয়েন্ট থেকে 599 পয়েন্ট। কোম্পানি 5% এ আপনাকে কি ইনসেনটিভ দেয়। যখনই আপনার 599 থেকে 600 পয়েন্ট হয়ে যায়, তখনই 5% থেকে কোম্পানি আপনাকে 8% এ প্রমোশন করায়। 2399 পর্যন্ত আপনাকে 8% ধরে রাখবে। আর যখনই 2400 পয়েন্ট হবে, কোম্পানি 10% এ প্রমোশন করাবে। 5499 পর্যন্ত আপনাকে 10% ধরে রাখবে। আর যখনই 5500 পয়েন্ট হয়ে যাবে, কোম্পানি আপনাকে 11%। তার মানে কি? আপনি যখন যে র্যাঙ্কে থাকবেন, সেই র্যাঙ্কের কিন্তু বোনাস কিন্তু আপনার র্যাঙ্কে হিট হবে। আর যখন আপনি 11% এ চলে আসবেন, তখন কোম্পানি আপনাকে কি করবে? আপনার কোম্পানি বলবে অ্যাজ এ ব্রোঞ্জ ডাইরেক্টর। ওকে, এই ব্রোঞ্জ ডাইরেক্টর আপনি কি পাচ্ছেন? যে সারা পৃথিবী এই 9খানা দেশ মিলিয়ে যে কোম্পানি টার্নওভার করে ব্যবসা করছে, টোটাল কোম্পানির টার্নওভারের উপরে 4% কিন্তু আপনি ইনকাম পাবেন কোম্পানির টার্নওভারের উপরে। কখন হলে? আপনি কোম্পানির ব্রোঞ্জ ডাইরেক্টর হয়ে গেলেন। ওকে, 4 নম্বর কি বলছে? বিজনেস বিল্ডিং বোনাস। 40 বিজনেস বিল্ডিং বোনাস। তার মানে আপনি বিজনেস করছেন, আপনি যদি একজন ব্যক্তি, কত ব্যক্তি হবে টোটাল? কত ব্যক্তি? টোটাল 6 জন ব্যক্তিকে যখন আপনি জয়েন করাবেন, এই 6টা ব্যক্তির সঙ্গে যখন কাজ করবেন এবং এই 6টা ব্যক্তিকে যখন ব্লক ডিরেক্টর বানিয়ে দেবেন, তখন আপনি হবেন কি? গ্রাউন্ড ডিরেক্টর। আর গ্রাউন্ড ডিরেক্টর হলে কোম্পানি কি দিচ্ছে? হাউস ফান্ড দিচ্ছে 3% গ্লোবাল, যেখান থেকে অলরেডি আমি কিন্তু এই হাউস ফান্ড আমি অ্যাচিভ করেছি এবং হাউস ফান্ড প্রত্যেক মাসে পাই। আজকে ম্যাডাম কিন্তু হাউস ফান্ড পায় এবং স্যারও পায়। তাহলে কটা ব্যক্তি লাগে এখানে? কটা লাগে? সবকে আওয়াজ দিন। কটা লাগে? 6টা। আচ্ছা আপনি ইংলিশে বলছেন কি? কটা লাগে? 6 জন ব্যক্তি লাগে, যারা দাঁত মাজতে পারে, যারা চা খেতে পারে, যারা লোকের সঙ্গে গল্প করতে পারে। এরকম 6 জন ব্যক্তি। কি পাবো তো আমরা? কারা মনে হচ্ছে হাত পাবো? আপনার হাত তুলতে দেখে 6টা ব্যক্তি, 6 জন ব্যক্তি। ভারতবর্ষে 140 কোটি মানুষ, এ জন্য এই 140 কোটির মধ্যে 6টা ব্যক্তিকে তুলে নিয়ে আসুন, যারা রাজনীতি করতে চায়, যারা কি বাবার হোটেলে খাচ্ছে, আমার দরকার নেই, বাবার তো ইনকাম আছে, আমার দরকার নেই, আমার তো গাড়ি আছে, সেই ব্যক্তিকে নিয়েছেন আপনি। 6টা ব্যক্তি নিয়ে আসুন যার মধ্যে বার্নিং ডিজায়ার আছে, যেমন বিজয় বলি ছিল আজ থেকে 8 বছর আগে। আপনি
ছিল আজকে তিনজন আমি জয়েন করেছে। আজকে দেবকুমার স্যারের ছিল বান্ডিং ডিজায়ার, এখন 6টা থেকে তুলে নিয়ে আসুন। যারা ঘুমিয়ে থাকা একটু বেশি নয়, কে জানো কারা সাকসেসফুল হতে চান? কারা কারা সবাই জান তো? ভাই এগেন সবার জন্য জোরদার সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আমাদের কোম্পানির কি নাম জাস্ট একটা ওভারভিউ দিলাম কোম্পানির প্রোফাইল প্রোডাক্ট আর প্ল্যান। এবার আমি নেক্সট আমি দেখে নিচ্ছি কোম্পানি সিস্টেমের সিলভার ডিরেক্টর। আজকে আমাদের আমাদের হার্ড লাইফ যে বিজয় ব্যাপারে জোরদার ক্লাবিং তো আমরা সিএনটি কে মোটামুটি দেখলাম, এজন্য কেমন লাগলো সিএনটি? লোকগুলো কিছুটা করছে কিন্তু, আরে কেমন লাগলো? বাইক থেকে পিছনে লাগাবো। ওকে, আজকে যেমন আপনারা উপস্থিত রয়েছেন, আপনাদের প্রত্যেকে আপনারা তো অবশ্যই আজকের ট্রেনিংটা নেওয়ার পরে যারা সিদ্ধান্ত নিতে পারবেন তারা ওই সিএনটি তে সাথে করে দুজন ব্যক্তিকে নিয়ে যাবে বেস্টির জন্য। এজন্য পারবো তো? ওকে, তো দিস ইজ দ্য টাইম। এখন আমাদের সাথে সবার সাথে পরিচয় করাতে চাই আমি আপনাদের প্রত্যেকের সাথে বেস্টি সিস্টেমে ডাবল ক্রাউন ডিরেক্টর, অর্থাৎ ক্রাউন পর্যন্ত শুনেছিলেন, রাইট? বাট ডবল ক্রাউন কি? ডবল ক্রাউন হচ্ছে গিয়ে একজন ব্যক্তি যখন 6 জন নয় 12 জনকে ডিরেক্টর এবং পজিশন তৈরি করাতে পারে, সেই রকম শখসিয়াতকে বলা হয় ডিসিডি। তো বিগ হ্যান্ড ফর মিস্টার দেবকুমার মন্ডল সাহেব। বিগ ক্লাপিং এর মধ্যে দিয়ে বসতে দেব এবং বাইকটি হ্যান্ড ওভার করব মিস্টার দেবকুমার মন্ডল স্যারকে। বিগ ক্লাপিং। গুড মর্নিং। গুড মর্নিং। ভেরি গুড। তো সর্বপ্রথম আমাদের এখানে বিজয় বাবু এবং সীমা ম্যাডাম এখানে রয়েছে, রাইট? এখানে আরো অনেক বড় বড় লিডাররা রয়েছেন। আমাদের এখানে ইউসিটি রাজকুমার বাগ রয়েছেন এবং এখানে আরো অনেকে সিনিয়ররা রয়েছেন। তো সবার জন্য একটা জোরে হাততালি হবে। জোরে 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 জোরে। থ্যাংক ইউ। তো সর্বপ্রথম শুনলেন আমার নাম, তাই তো? আমার নাম শুনেছেন? কি নাম? হ্যালো, হ্যাঁ, আচ্ছা, আমার নাম দেবকুমার মন্ডল আর আমি বালিগঞ্জে থাকি, বালিগঞ্জ থেকে আসছি, রাইট? কোথেকে আসছি? বালিগঞ্জ থেকে আসছি এবং ভেস্টিজ করছি। বলবো? হ্যাঁ, 14 বছর। 14 বছর বললে একটা কাহিনীর কথা মনে আসে না? হ্যাঁ হ্যাঁ, 14 বছরের বনবাস। তো আমিও 14 বছর কাটিয়ে ফেললাম এখানে, ঠিক? রামচন্দ্র সমস্ত কিছু ছেড়ে ছুড়ে চলে গেছিলেন 14 বছরের জন্য। পরের দিন রাজা হওয়ার কথা, কিসমত কি খেল, পরের দিন সব খুলে টুলে মানে রাজপ্রসাদ খুলে আর কি চলে গেল বনে, তাই তো? খড়ম পাই দিয়ে চলে গেছিল জঙ্গলে, কিন্তু সেখানেও টেকলো না সুর, তার ভাই এসে খড়মটাও বাড়ি নিয়ে চলে গেছে। তো এই 14 বছর আমারও বনবাস। 14 বছর আগে আমি কিছুই ছিল না, আমার মানে রামচন্দ্রের অপোজিট। তো আমার কিছুই ছিল না, কিছু ছিল না মানে কিছুই ছিল না। আর 14 বছর পর আজকের আমার কাছে যা আছে, রাইট, অনেক আছে, যেটার জন্য আপনারা এখানে এসেছেন, যেটা পাবো বলে এসেছেন, যেটা স্বপ্নের মধ্যে এসেছেন যে আমি এটা অ্যাচিভ করতে চাই। তো 14টা বছর আমি এখানে কাটিয়েছি এবং কাটানোর পরে আমি অনেক কিছু এখানে অ্যাচিভ করতে পেরেছি, রাইট? তো চলুন 14 বছর আগে আমি একটু 14 বছর আগে চলে যাই, যাবো? তো 14 বছর আগে আমি চলে যাই একটু, যে আমি মানে গ্রাম থেকে এসেছিলাম, আমি আসিনি, আমার বাবা নিয়ে এসেছিল ছোটবেলায়। তো এইটুকুনি বয়সে তো একা আসা যায় না, বাবা নিয়ে এসেছিল। বাবা তল্পি তল্পা গুটিয়ে আমার মাকে নিয়ে, রাইট? আমি তখন খুব ছোট, আমার দাদা তখন আমার থেকে একটু বড়,
ওকে, চলে এলো বালিগঞ্জে, বালিগঞ্জ কসবা বালিগঞ্জ। কেন? গ্রামের মানুষ কখন আসে শহরে? হ্যালো, একটু বলুন। হ্যাঁ, রোজগার করবার জন্য, পয়সা উপার্জন করবার জন্য, রাইট? আর আমার বাবার যতটুকুনি ছিল আর কি, বড় কিছুই ছিল না, যা যা ছিল সব এক জায়গায় করে নিজের ভাইয়ের হাতে দিয়ে 500 টাকা নিয়ে চলে এসেছিল। 500 টাকা নিয়ে আমার বাবা কলকাতায় পা রেখেছিল ফ্যামিলিকে মেনটেন করবে বলে। পেশায় ছিল রাজমিস্ত্রি, রাইট? তো বালিগঞ্জে একটা দরমার ঘর, পাশে ছিল গোয়াল ঘর, দরমার ঘর, টালির ঘর, যেরকম হয় আর কি, ওরকম একটা পরিবারে আমি মানুষ হয়েছি, মানে বড় হয়েছি আস্তে আস্তে। ঠিক, তো বড় হতে হতে যখন স্কুলে ভর্তি হলাম, ওখানেই একটা স্কুল আছে কল্যাণ সংঘ স্কুল, প্রাথমিক বিদ্যালয় এখনো আছে, তো ওই স্কুলে ভর্তি হয়েছিলাম, সরকারি স্কুল, রাইট? সরকারি স্কুল, সরকারি স্কুলে টিফিন দিত আমাদের মোটা মোটা পাউরুটি তখন, এখন তো মিড ডে মিল, তাই তো? মিড ডে মিল দিচ্ছে তো, আর আমাদের সময় দিত পাউরুটি আর দুধ, এরকম মোটা। আমার বয়সে যারা আছে তারা বুঝতে পারছে যে স্কুলে তখন টিফিনে পাউরুটি দেওয়া হতো, রাইট? আর মাঝে মাঝে যখন ডবল পেতাম তখন খুব আনন্দ হতো, দুটো পেয়ে যেতাম। ঠিক, তো এইভাবে আস্তে আস্তে বড় হয়েছি। যখন আমি ক্লাস 2 থেকে 3 তে উঠবো, আমার বাবা আমাকে বলেছিল তুই ক্লাস 2 থেকে 3 তে যদি প্রমোশন পাস, মানে যদি পাস করিস, তাহলে তোকে একটা ইংলিশ প্যান কিনে দেবো আর একটা বুট জুতো কিনে দেবো। ইংলিশ প্যান আর বুট জুতো এখনকার ছেলেমেয়েরা বুঝতে পারবে না, বুট জুতোটা তো বুঝতে পারবে, কারণ তখন দড়িওয়ালা প্যান্ট পরতাম। ইংলিশ প্যান মানে বোতাম টোতাম সিস্টেম আছে একটু, ঠিক? তো বাবার সেই স্বপ্ন পূরণ হয়নি, আমারও সেই স্বপ্ন পূরণ হয়নি বাবার কাছ থেকে পাওয়ার জন্য। কারণ ক্লাস 2 থেকে পাস করে 3 তে যখন উঠবো, তখন আমার বাবা গত হয়ে গেলেন হঠাৎ, রাতারাতি। উনি একদিন স্ট্রোক, একদিন, তখন তো বুঝতাম না ছোটবেলায়, স্ট্রোক হয়ে উনি মারা গেলেন। শুরু হলো তখন আমাদের সংসারের লড়াই, মা একা, ঠিক? অলরেডি তখন আমরা 4 ভাই, তো খুব পরিস্থিতি, মায়ের আঁচল ধরে ধরে ঘুরে বেড়াতাম, অনেক কিছু মা কাজ করতো আর মায়ের সঙ্গে সঙ্গে ঘুরতাম। আর ঠিক তখনই বুঝতাম যে দারিদ্রতা কাকে বলে, অভাব কাকে বলে, একদম ক্লোজ, রাইট? তো সেই ছোটবেলা থেকে একটা আশা ছিল যে বড় হয়ে আস্তে আস্তে আমি উপার্জন করতে চাই। কি চাই? উপার্জন, রোজগার করতে চাই, ঠিক? কিন্তু সৎ পথে। তো এই টেন্ডেন্সিটা আমার ছোটবেলা থেকে ছিল যে আমি রোজগার করব, রোজগার করব, রোজগার করব, এবং সংসার চালানোর জন্য, নিজের পড়াশোনা খরচা তোলার জন্য আমি অনেক কিছু কাজ করেছি ছোটবেলা থেকে। আস্তে আস্তে যখন বড় হয়েছি, রাইট, তখন আমি এমন একটা সময় গেছে আমি ফুটপাতে বসে ফুল বিক্রি করেছি। বড় বাজার থেকে ফুল নিয়ে, বড় বাজারে ফুলের হাট আছে, আপনারা জানেন না বা অনেকে জানে, সেখান থেকে ফুল নিয়ে আমি বিক্রি করতাম ফুটপাতে বসে, রাইট? ওটা ঠিক মতো চললো না দেখে ইমিটেশন এনে বিক্রি শুরু করলাম ক্যানিং স্ট্রিট থেকে। একটা ফোল্ডিং টেবিল পেতে বিক্রি করতে শুরু করলাম বিজেন সেতুর ওপর, এখন বিজেন সেতু, রাইট? সেই বিজেন সেতুর ওপারটা লটারির টিকিট খুললাম, ওখানে লটারির টিকিটের দোকান লাগালাম, রাইট? এইভাবে চলছিল আমার লাইফ। আর খুঁজছিলাম যে কিছু একটা করতে হবে, কারণ যা করছি তাতে তো লাইফ চেঞ্জ হবে না, হবে কি? সংসারে কিছুটা আমি টানছি, আমার ফ্যামিলি, আমার সংসারে কিছু দিচ্ছি, পড়াশোনা খরচ বার করছি, নিউজ পেপার দিতে শুরু করলাম বাড়িতে বাড়িতে। নিউজ পেপার, আপনাদের এলাকায় হয়তো নিউজ পেপার যারা দেয় জানেন তো, একটা আর্ট আমি শিখেছিলাম, পেপারটা কি করে বাঁধতে হয়, ঘুরিয়ে দিলে তার 3 তলায় 2 তলায় গিয়ে ঢুকে যেত। একটা সাইকেল নিয়ে নিউজ পেপার দিতে শুরু করলাম। তো এরকম অনেক কাজ করেছি আমি, মার্কেট সার্ভেরও কাজ করেছি আমি।
আমি যখন ইমিটেশন বিক্রি করতাম তখনই একজন মেয়ে আমাকে খুব ভালোবাসতো, বলছে দেবুদা একটা কথা বলবো। বলে আমি বললাম কি বলো? বলে আপনার মতন মানুষের এখানে ঠিক মানাচ্ছে না, আপনি মার্কেট সার্ভেতে চলে আসুন। ঠিক তো আমি বললাম সেটা আবার কি জিনিস? বলে আপনি চলুন আমার সঙ্গে। তো ওর সাথে গেলাম, গিয়ে আমি মার্কেট সার্ভেতে জয়েন করলাম। দেখলাম বেশ মজা, লোকের সঙ্গে শুধু ইন্টারভিউ, হ্যাঁ কি না? ঠিক ইন্টারভিউ নিতে গিয়ে দেখলাম কেউ একদম ঠাস করে দরজা বন্ধ করে দেয়। ঠিক না, না আমার সময় নেই। আর এমন একটা সময় ইন্টারভিউ দিতে যেতাম যখন মানে একদম পিক আওয়ার, মানে লোক অফিসে যাবে ব্যাগটা কিছু, ওই সময় ইন্টারভিউ। তো এখন সংসার চালাতে হবে, সংসারের অভাব, আমাকে কাজটা করতে হবে। প্রচুর পরিশ্রমের কাজ হচ্ছে মানে মার্কেট সার্ভে, প্রচুর। এবং বিভিন্ন রকম মানুষ না, বিভিন্ন রকম আইটেম, হ্যাঁ কি না? বিভিন্ন রকম আইটেম, যে কত রকম আইটেম আছে বোঝা যায় এটা ইন্টারভিউ নেওয়ার সময়। অনেক মানুষ আমি দেখেছি যে এতটা জল ঠেলে 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 পৌঁছেছি, দরজা ঠকঠক করছি, তাই তো এক ভদ্রমহিলা, আজও আমার মনে আছে, এক ভদ্রমহিলা দরজাটা খুললেন, কারণ ম্যাক্সিমাম লোক দরজাটা বন্ধ করে দেয়, হ্যাঁ কি না? তো ওই ভদ্রমহিলা দরজাটা খুললেন, বলছে আরে ভেতরে আসো, ভেতরে আসো। হঠাৎ যেন কিরকম এজন্য মানে হঠাৎ ভেতরটা মনে হলো যে না, এরকম মানুষ আছে যে ভেতরে এসে বসো, বাইরে অনেক জল। ভেতরে বসালাম, মানে বসালো আমাকে, বললে চা খাবে না কফি খাবে? আমি সর্বনাশ করেছে, ঠান্ডা কি এজন্য। তো আমি বললাম যে না কিছু খাবো না, আমি একটা ইন্টারভিউ নিতে এসেছি। বলে আমি জানি, আপনি বসুন, রাইট? তো আমি বললাম একটু চা খাবো তাহলে। চায়ের সঙ্গে টা এসে গেল, দেখলাম ডিমের অমলেট, আর মনে মনে ভাবছি কেসটা কি জানো। তো আমিও চলো ঠিক আছে, ইন্টারভিউ নিতে হবে, 40 মিনিটের ইন্টারভিউ, বুঝেছেন তো? মানে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর কতজন মানুষ ওই মানে নিউজ পেপার পড়তো বা কিছু, এরকম একটা ইয়ে ছিল ইন্টারভিউটা। তো দেখলাম ভদ্রমহিলা, আমি বললাম দিদি আমি ইন্টারভিউ নেব। বলে আমি জানি আপনি মার্কেট সার্ভে তো। বলছে আমি একজন সাংবাদিক। বলে আমি একজন সাংবাদিকতা করি, আমি বুঝতে পারি আপনাদের সমস্যাটা, রাইট? তো ঠিক আছে চলুন ইন্টারভিউ নিন। আমি ইন্টারভিউ নিলাম মন খুশিতে। তখন মনে হলো যে এতটা জল, তখন আর জল মনে হয়নি, রাইট? তো এরকম সার্ভে করতাম, ভালো পারফর্ম করতাম, প্রত্যেকটা প্রজেক্টে আমি ইনসেনটিভ পেতাম, কারণ আমি খুব আন্তরিকতার সঙ্গে কাজটা করতাম, খুব আন্তরিকতার সঙ্গে। বিভিন্ন রকমের মানুষ, গার্ডেন রিচের ওখানে একটা ইন্টারভিউ নিতে গেছি, এক ভদ্রলোক, জুন, সেই দিনটা আমার জন্য উপরওয়ালা দিয়েছিলেন যে ওই দিনকে মিস্টার গৌতম পালির সাথে আমার পরিচয়, আর ওই দিনকে পালি সাইডের থেকে আমি মার্কেটিং প্ল্যান পেয়েছি, এবং ওই দিনকে আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি ভেস্টিজ করব। প্রথম কথা হ্যালো, আমার সৌভাগ্য হয়েছিল আর কি, আমার সৌভাগ্য হয়েছিল 2008 সাল 30শে জুন। আমার সৌভাগ্য যে আমি একদম খোদ, আমরা যদি বলি ভগবান, জানো তো, ভগবানের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। আর উনি বলেছিলেন आपका अगर जिंदगी चेंज करना है, अगर आप जिंदगी को चेंज करने चाहते हो तो यही एक प्लेटफॉर्म है जिसमें आपका जिंदगी चेंज हो सकता है, ये समझो। और देखने बोले ये बिजनेस करने के लिए तो कुछ पैसा का जरूरत नहीं है। যদি পয়সা লাগতো আমি কি ব্যবসাটা করতে পারতাম? পয়সা লাগলে আমি এই ব্যবসাটা করতে পারতাম না। মাই डियर फ्रेंड्स, बोलছে कुछ इन्वेस्टमेंट का जरूरत नहीं है, सिर्फ आप प्रोडक्ट को यूज करो और ये प्रोडक्ट को आप प्रमोट करो, राइट? प्रोडक्ट प्रमोट করতে বলছে না, বলছে প্রোডাক্ট আপনি ইউজ করবেন, যে বেনিফিটটা আপনি পাবেন। জুপিটার গাড়ি কারো স্কুটি গাড়ি কারো আছে নিচে, বলছে প্রোডাক্টটা ইউজ করুন আপনি। আপনার সিনিয়ররাও তাই বলছে, তাই তো? ইয়েস অর নো? বলছে প্রোডাক্টটা ইউজ করুন, ইউজ করার পর যে বেনিফিট আপনি পাচ্ছেন সেই বেনিফিটটা আপনি শেয়ার করুন। প্রোডাক্টটা ইউজ করুন, প্রোডাক্টটা ব্যবহার করুন, এবং ব্যবহার করার পর
পর যে বেনিফিটটা আপনি পেলেন, সেই বেনিফিটটা আপনি মানুষের মধ্যে শেয়ার করুন বা প্রমোট করুন। সেটাই করলে আপনি আপনার জীবনে এমন একটা সাকসেসের চূড়ায় পৌঁছতে পারবেন যেটা আপনি এখন রিয়েলাইজ করতে পারবেন না। সচিন তেন্ডুলকার যেদিন প্রথম মাঠে নেমেছিল, তখন সচিন তেন্ডুলকার ক্রিকেটের ভগবান হবে এটা সচিন তেন্ডুলকার জানতো না। Yes or no? Yes or no? Yes or no? লতা মঙ্গেশকর যে লতা মঙ্গেশকর হবে, এটা লতা মঙ্গেশকর যেদিন হারমোনিয়াম নিয়ে প্রথম বসে তখন কিন্তু জানতেন না। Yes or no? কখন লতা মঙ্গেশকর হয়েছে? কন্টিনিউয়াস নিজেকে যখন আপডেট করতে 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 তখন লতা মঙ্গেশকর হয়েছে। রাতারাতি হয়েছে? সচিন তেন্ডুলকার কি রাতারাতি ক্রিকেটের ভগবান হয়েছে? Yes or no? Yes or no? তো এখানেও তাই, আপনি প্রোডাক্ট ইউজ করতে থাকুন আর যে বেনিফিটটা পাবেন বেনিফিটটা শেয়ার করতে থাকুন। আপনি এই বিজনেসটা করুন, বিজনেস থেকে যে বেনিফিটটা পাবেন সেই বেনিফিটটা যদি মানুষকে শেয়ার করতে পারেন, অটোমেটিক্যালি আপনি যেটা চাইছেন সেটাই আপনি অবশ্যই পাবেন। আপনি যেটা চাইছেন সেটা অবশ্যই পাবেন। এবং আপনি কোন লেভেলে পেতে পারেন কোনো আইডিয়া বা কোনো ধারণা আজকের ডেটে আপনার কাছে নেই, যেটা আমার কাছে ছিল না। আমি যখন 2008 সালে জয়েন করি তখন বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে, একই না? Yes or no? Yes or no? বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে আমি জয়েন করেছিলাম। আমি জানি আপনারাও এখনো অনেকেই বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে দুলছেন কিনা? যারা 100% বিলিভ নিয়ে কাজ করছেন তারাই সীমা মজুমদার হতে পেরেছে। Yes or no? যারা 100% বিলিভ নিয়ে কাজ করতে পেরেছেন তারাই রাজকুমার বাবু হতে পেরেছে। যারা 100% বিলিভ নিয়ে কাজ করছেন তারা বিজয় বণিক হতে পেরেছে। আর যারা এখনো এই জায়গায় পৌঁছতে পারেনি তারা মাঝে মাঝে দুলছে এরকম। Yes or no? Yes or no? Yes or no? My dear friends, আপনাদের কোনো দোষ নেই। দুলতে দুলতে কাজ করুন, নো প্রবলেম। করতে করতে আস্তে আস্তে সাকসেস পেয়ে যাবেন, কিন্তু কাজটা করুন। দুলুন কিন্তু কাজ করুন। Yes or no? Yes or no? তো আমিও কাজটা শুরু করেছিলাম দুলতে দুলতে, রাইট? কখন দুলতাম? মনে মনে যখন বাড়ি স্যার বুঝিয়েছিল একদম ফাটিয়ে দেবো, কি না? কারণ এরকম ল্যাপটপে দেখিয়েছিলেন এক ভদ্রলোক, এক ভদ্রলোক, রাইট? এক ভদ্রলোক 1 লক্ষ টাকা রোজগার করতেন দিল্লি, রাইট? হ্যালো, এদিকে দেখুন, 1 লক্ষ টাকা। আমি বললাম স্যার आपका यहाँ इनकम हो सकता है? बोलते क्यों नहीं, आप देखो। আমি নাম বলছি না, সিনিয়রে সেই দিল্লির ভদ্রলোক, 1 লক্ষ কত হাজার টাকার চেক। বালিশারে তো বালিশার, কি না? Yes or no? মাস্টার লোক না? Yes or no? বলছে ये देखो চেক। আরে বস 1 লাখ। আমি বললাম এটাই তো আমি খুঁজছিলাম এতদিন। হ্যাঁ, 1 লাখ টাকা যদি আমি কামাতে পারি ये जिंदगी तो जिंदगी बन जाएगा। Yes or no? একদম আমার আর কিছু দরকার নেই, 1 লাখ, রাইট? সেই 1 লাখ টাকা রোজগার করবার বাসনা নিয়ে কাজ শুরু করলাম। আর যখনই কাজ শুরু করতে গেলাম মার ঝটকা। Yes or no? বাড়িতে গিয়ে বললাম মিসেসকে, কারণ আমি থাকতাম চিলেকোটা ঘর, বালিগঞ্জে চিলেকোটা ঘর। এই দেখুন ঘরটা একদম, যার যার এখনো দেখার বাসনা আছে আর কয়েকদিনের মধ্যে দেখে আসুন, না এটা দেখা যাবে না, কারণ এটা প্রমোটিং হচ্ছে। অলরেডি প্লাস্টিক ঘিরে ভাঙা শুরু হয়ে গেছে। এই যে ঘরটা দেখছেন একদম ব্যাকে, এই যে ঘরটা দেখছেন একদম ডান দিকের উপরে, বুঝতে পেরেছেন? প্রেজেন্টারটা কাজ করছে না, একদম ডান দিকের উপরে দেখুন জানলাটা দেখছেন। Yes or no? Yes or no? ওই হচ্ছে ওটা জানলা। তার পাশে যে জানলাটা দেখছেন ওটা কিন্তু আমার নয়, ওটা আবার একটা টালি, মানে আরেকজনকে ভাড়া দেয়া আছে। তাহলে আমার পজিশনটা হচ্ছে ওই চৌকো শুধু ছাদে, আর ওর অর্ধেক আবার সিঁড়ি। যারা চিলেকোটা ঘর দেখেছেন জানেন। Yes or no? কারণ আমার যে দালাল দেখিয়েছিল দূর থেকে দেখেছি, ওইটা জীবনে চিলেকোটা ঘর দেখিনি তো। আমি দূর থেকে দেখে এগ্রিমেন্টস বলে হ্যাঁ আমি নিয়ে নেবো। Yes or no? তারপরে ওখানে একটা হিস্ট্রি আছে, কাহিনী আছে।
মানে আমি বিয়ে করে বউ নিয়ে ওখানে যাব, কারণ ওই পাড়াতেই থাকতাম, একটা ঘর তো, 4 ভাই, হতো না যে ওখানে খাবো আর ওখানে গিয়ে থাকবো, রাইট? এবার বাড়িওয়ালা যে সে বেটার দালাল, সে আমার মতন আরো 4 জনের কাছ থেকে পয়সা নিয়ে আছে, আর আমাকে দরজা খুলে দিচ্ছে না, তাই ঘোরাচ্ছে। আইলাম কেসটা কি? তারপরে রেগে গেছি, বিয়ে করেছি, থাকতে অসুবিধা হচ্ছে তো, রাইট? তারপরে একদিন কি করলাম, ঘোরাতে ঘোরাতে রেগে গেছি, একদম সুটকেস, মানে ওই সুটকেসটা নিয়ে আমি একটা নাটকে, 3 সুটকেস আর কি, একটা নাটকের অভিনয় করেছিলাম ওই সুটকেস দিয়ে, কিছু জামা কাপড় ঢুকিয়ে আর গিয়ে বাড়িওয়ালার বাড়িতে রেখে এলাম। এই নিন, এই রইল আজকে সকালবেলা, হ্যাঁ কি না? সন্ধ্যের মধ্যে দেবকুমার মন্ডল এই তালা ভেঙে ঘরে ঢুকল। আর তখন আমার একটু কি রেগে গেছি তো, এবং হ্যাঁ আমি বললাম এই রইল সুটকেস, সন্ধ্যের বেলার মধ্যে যদি আপনি চাবি না দেন, তালা তালা পাড়ার ছেলে, তখন আমি ডাকলে 50টা ছেলে চলে আসবে, নো প্রবলেম। তো এবারে ভয় পেয়ে গেছে। তারপরে বাস্তব কাহিনীটা বললো, দেখ আরো 3 জনের কাছ থেকে অ্যাডভান্স নিয়েছি। সর্বনাশ। আমি বললাম 3 জন নাও আর 6 জন নাও, দিতে তো হবে আমাকে। বলে আর 2 দিন সময় দে আমাকে, ওদেরকে সামলাতে হবে তো। আমি বললাম তাও ঠিক আছে। 2 দিন পরে চাবি দিয়েছে, সেই হচ্ছে চিলেকোঠা ঘর, রাইট? যখন সিঁড়ি দিয়ে উঠছি, তালাটা যখন খুলেছি, দেখছি পুরো এল মার্কা, একই না, এইটুকুনি। এবারে ওই যে সিঁড়ি, ওই সিঁড়ির উপরে একটা ইঞ্জিনিয়ারিং করেছিলাম, একটা স্ল্যাব ফেলেছিলাম, দেশলাই বাক্সর মতো রান্নাঘর, মানে আমার মিসেস এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামতো, একদম পুরো দেশলাই বাক্স, রাইট? তো চলুন ওইভাবেই চলতো। কারণ কি, গরমের সময় বুঝতে পারতাম এটা কি ভয়ঙ্কর, কারণ রাত্রি 9টা 10টা 12টা থেকে ঠান্ডা হতো না, আর ভোর হলেই আবার গরম হয়ে যেত। ছাদে শুয়ে থাকতে হতো, ছাদের মধ্যে শুয়ে থাকতাম, বিশাল পরিস্থিতি। আর দুপুরবেলা কি করতাম, ওই সিঁড়ি থেকে নিচে যে চৌকো স্কোয়ার গুলো থাকে না, একটা ধাপ, ওই ধাপে শুয়ে থাকতাম দুপুরবেলা। যারা পাশে দরজা করতো আবার উঠে বসে থাকতাম। এইভাবে আমার লাইফ চলেছিল। 4 তলায় আমার বাড়ি, আর গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে বাথরুম ছিল, স্নান করা ছিল, পায়খানা ছিল। কোনো ভদ্রমহিলাকে আমার বাড়িতে ডাকতাম না, কেন বলুন তো? যদি বলতো টয়লেট যাবো। এই দেখুন পরিস্থিতি, রাইট? এইরকম পরিস্থিতি, এইভাবে আমার লাইফ ছিল। তারপরে ছাদের উপর আমি একটা হ্যান্ডমেড বাথরুম বানিয়েছিলাম, মানে একটু পাঁচিল দিয়ে একটু ঘিরে। বাড়িটা তো ভাঙবে, বুঝেছেন, কিন্তু বাথরুমটা ভাঙার সময় যে ভাঙবে সে বুঝে যাবে বাথরুমটা কাঠ তৈরি। কেন, বাথরুমটা আমি নিজে বানিয়েছিলাম, কারণ মিস্ত্রি খরচ ছিল না পকেটে, রাইট? সিমেন্ট কিনে কিনে এত সিমেন্ট ঢেলেছি, বুঝেছেন, ও পুরো মাল পাথর। তো এইভাবে আমার লাইফ চলছিল, খুব স্ট্রাগল। আজকে অনেক সময় হয়েছে দোকানে গিয়ে ধার করে খেয়েছি, পয়সা কবে দেবো জানি না, আবার বাড়ির মিসেসও জানে না। আরে দোকানে গিয়ে বলেছি, ভাই 100 গ্রাম ডাল দে তো, তোকে পরে পয়সা দিয়ে যাও। বাড়িতে গিয়ে দিয়ে এলাম। ডাল ভাত খেতাম, ডাল ভাতের সঙ্গে যে সবজি, এটা আমি ভুলে গেছিলাম। হ্যাঁ, ধন্যবাদ আমার মিসেসকে, মানে আমি একজন মিসেস পেয়েছিলাম যে আমার এই পরিস্থিতির সঙ্গে ম্যানেজ করে লাইফটাকে চালিয়েছিল। কোনোদিন গলায় আওয়াজ করেনি বা কোনোদিন বলেনি যে আমার আরো অনেক কিছু চাই। এজন্য ইভেন দ্যাট এমন একটা সময় গেছে আমাকে জানতেও দেয়নি, হঠাৎ একদিন দেখি শাড়ি ছেড়ে দিয়ে চুড়িদার পরা শুরু করেছে। আমি বললাম কি ব্যাপার, রাইট? তোমার এত উন্নতি কি করে হলো? কিছু বললেনি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি জানতে পেরেছি, আমার ছোট ছেলেকে যে পড়াতেন উনি বলেছিলেন যে বৌদি তুমি ছেঁড়া শাড়ি এইভাবে পরো কেন, তার থেকে বরং যে তুমি চুড়িদার পরা শুরু করো। আমাকে এই কথাটা বলেনি যাতে আমি দুঃখ পাই, বুঝতে পেরেছেন? পরে যখন আমি শুনি তখন আমি খুব দুঃখ পেয়েছিলাম যে এইভাবে আমি কিন্তু ডিপ্রাইভ করেছি। কিছু করার নেই, আমিও তো চেষ্টা করেছি। এজন্য এইভাবে করতে করতে যখন আমি ভেস্টিজে জয়েন করলাম 2008 30শে জুন, তার আগে আরো অনেক কিছু করেছিলাম, কিন্তু আমার মিসেস খালি বলতো তুমি একটা চাকরি করো।
তুমি একটা চাকরি খোঁজো, তুমি তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, কমার্স নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু চাকরি পাইনি, বা চাকরির দিকে আমার খুব একটা ন্যাক ছিল না। আমি ব্যবসা করতে চাইতাম, কারণ ব্যবসা করলেই পয়সা। ইয়েস আর নো? ইয়েস আর নো? তো আমি চাকরির ন্যাক ছিল বরাবর। তো আস্তে আস্তে বাড়ির মহিলা, আমার মিসেস কিন্তু খুব একটা খুশি ছিল না যে আমি এই ব্যবসাটা করি, কারণ তার আগে আমি আরো দু একটা নেটওয়ার্কে কাজ করেছিলাম। হ্যালো, আরো দু একটা নেটওয়ার্কে কাজ করেছিলাম, তথাকথিত মানি মার্কেট। আর যা হবার তা হয়েছিল। 2003 সালে আমার 70,000 টাকা লাইবিলিটিস ছিল মানি মার্কেটে, ওদের উপর বিষ পড়া। ইয়েস আর নো? ইয়েস আর নো? যা রোজগার করতাম সব আমি দিতে থাকতাম লোককে, কারণ লোক এসে আমাকে চোখ তুলে কথা বলবে, এটা আমি সহ্য করতে পারতাম না। রাইট? তো এইভাবে লাইফ চলছিল ম্যাডাম। আস্তে আস্তে কি হলো, আস্তে আস্তে আমি এসটিতে যখন জয়েন করলাম, মিসেসকে বোঝাতে শুরু করলাম, চিন্তা করো না, আমি কোনো খারাপ কাজ করছি না, আর এই বিজনেসে কোনো লস হবে না। আগের বিজনেসে লস খেয়েছি তো। ইয়েস আর নো? ইয়েস আর নো? এখানে তুমি চিন্তা করো না, আমি ঠিক এখান থেকে লাখ টাকা রোজগার করব। আর যেই লাখ টাকা বলতাম না, তখন একটুখানি ওনার অ্যাটিটিউডটা চেঞ্জ হয়ে যেত, মানে এমন ভাবে তাকাতো না। ইয়েস আর নো? মানে ওটা আমি বুঝতে পারছি, আপনারা ঠিক বুঝতে পারবেন না। রাইট? তো এরকম ভাবে চলছিল লাইফ। একটা সময় ছাদের উপর, ছাদটা ছিল, ছাদ কাছে তো, আকাশটা কাছে, আর আমি প্লেন দেখতাম এরকম ভাবে। আর মিসেসকে একদিন বলেছিলাম, আমি এলাম দেখো একদিন প্লেনে উঠবো। বুঝতে পারছেন? মিসেস এরকম দেখতো প্লেনে উঠবে, হ্যাঁ আমি প্লেনে উঠবো, মানে একটু পয়সা কড়ি হলে প্লেনে উঠবো, মানে কলকাতা থেকে দিল্লি যাব। রাইট? কলকাতা থেকে দিল্লিতে যাব প্লেনে, আর ট্রেনে করে বাড়ি চলে আসবো। বলে এটা আবার কি রকম? আমি বললাম ওর থেকে বেশি পয়সা মনে হয় আসবে না। এই জন্য মানে প্লেনে গিয়ে প্লেনে ফেরত, ওইটা নিচ্ছে না, রেগা ধরছে না আর কি। এই জন্য আপনাদের যদি অনেকে জিজ্ঞেস করি কত রোজগার করবেন, 50, কেন 1 লাখ না? হ্যাঁ, কিন্তু মানে ডাক। এই জন্য তো আমার ওরকম একটা কিন্তু ছিল যে যাবো তো ঠিক, কিন্তু ফিরবো ট্রেনে করে। আর উপরওয়ালা খুব দয়া হয়েছিল আমার উপর থেকে। কি উপরওয়ালা বলেছিল, ঠিক আছে বেটা চল প্লেনে, দিল্লি কেন, প্লেনে করে তোকে বিদেশ নিয়ে যাবো। এই জন্য তো ভেস্টিজ করে আস্তে 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 আমি অলরেডি 10 বার বিদেশ থেকে ঘুরে এসেছি। 10 টাইম। প্রথম বিদেশ কখন গেলাম, যখন আমি ভেস্টিজটা শুরু করি, আমার ইনকামটা কিন্তু মনোপ্লুত হয়নি। ফার্স্ট মাসের ইনকাম বেরিয়েছিল আমার 170 টাকা। কত টাকা? আর স্বপ্ন কি ছিল? হ্যাঁ, 1 লাখ, আর পেয়েছি 170, আর ওই মাসে খরচ করেছি 500 টাকা। 500 টাকা খরচ, 170 টাকা ইনকাম, আর স্বপ্ন হচ্ছে 1 লাখ। আপনারা হলে পালিয়ে যেতেন, বলে বেটা সিনিয়রের কি পাল্লায় পড়েছি, হ্যাঁ কি না? অনেকেই পালিয়ে যায়, আর ভুলটা এখানেই করে লোকে। রাইট? কিন্তু আমি সেই ভুল করিনি, কারণ আমি জানতাম আমি নারকেল গাছ লাগাতে চলেছি, আমি নারকেল গাছ লাগিয়েছি, এ এখন ফল দেবে না, কিন্তু যেদিন ফল দেওয়া শুরু করবে সেদিন আর থামবে না। কারণ অনেকেই কি তাড়াতাড়ি তাড়াতাড়ি চাই। আমার অনেক পুরনো বন্ধু বান্ধব আছে, খালি বলে তোদের ভেস্টিজ ঠিক আছে, একটু তেল আর সাবান, হ্যাঁ কি না, এই বিক্রি করতে হয়, এটা একটা বাজে। আর সেকেন্ড হচ্ছে বড্ড স্লো ইনকাম, বড্ড স্লো ইনকাম। রাইট? আমি বললাম ভাই সবুরে নেওয়া ফলে তো তোর এই চক্করে পড়ে অনেকে দেখবেন ওই ধান গাছ লাগাতে যায়, আজকে চাই, এখনই চাই। ধান গাছ লাগাতে গেলে তো আপনি এখনই পাবেন, 3 মাস লাগে ধান পেতে। 3 মাসে ধান পেয়ে যাওয়ার পর আর কি ধান পাবেন? পাবেন কি করতে হবে?
আবার শুরু থেকে, আবার 3 মাস পরে ধান পাবেন, আবার পেতে গেলে কি করতে হবে, আবার শুরু থেকে। তো অনেক আইটেম আছে যে এক্ষুনি চাই, করতে করতে একটার পর একটা কোম্পানিতে লাভ মারছে। আজকের এই কোম্পানি, কালকের ওই কোম্পানি, পরশু সেই কোম্পানি, পরশু সেই কোম্পানি, একটা আশা নিয়েছে যে এখানেই কেরিয়ার হবে। এরকম আমার অনেক পরিচিত বন্ধু বান্ধব আছে, বাড়ি বানিয়েছে, গ্যারেজ বানিয়েছে, হেভি কোয়ালিটি লোকটার, কিন্তু একটার পর একটা কোম্পানি করতে করতে 14 বছর ধরে খুঁজছে। আর গ্যারেজে রেখেছে সাইকেল, সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, 14 বছর সাইকেল নিয়ে ঘুরছে, আর বলছে প্রেস্টিজিয়াস লো ইনকাম। বুঝতে পেরেছেন? এরকম অনেকের ব্রেন আছে। তো আপনাদের মধ্যে যদি সেরকম কোনো ব্রেন থাকে, আমি বলবো ওই চক্করে পড়বেন না, গাড়ি খুব সব পেকে যাবে, কিছু আসবে না, চট জলদি কোনো ইনকাম হয় না, আর যেটা হয় সেটা পালিয়ে যায়। যারা মানি মার্কেটে ভুগেছে তারা হারে হারে টের পেয়েছে। মাঝখানে অনেক কনসেপ্ট এসেছে, তারাও টের পেয়েছে, কিন্তু যে সমস্ত যন্ত্রগুলো এই স্বভাবের স্বভাব, তারা কিন্তু ছাড়বে না, তারা একটার পর একটা জায়গায় লাভ মারবে আর আপনাকে আমাকে ডিস্টার্ব করবে। আমি বলছি না কোনোটা খারাপ, কারণ যতক্ষণ না পালাচ্ছে ততক্ষণ খারাপ করতে পারবো না। যতক্ষণ না পালাচ্ছে ততক্ষণ খারাপ বলা যাবে না, ঠিক কিনা? মানে রিসেন্ট একটা ঘটনা ঘটেছে, হঠাৎ শুনেছে নাকি এক ভদ্রলোক মারা গেছে। হ্যালো, এবার কানে শুনেছে, আমারই টিম মেম্বার মারা গেছে, শুনেছে, দেখতে যাচ্ছে, ফুলের মালা নিয়ে গেছে, আর ঘরে ঢুকতে গিয়ে দিয়েছে লোকটা এখনো বেঁচে আছে। মানে কি পরিস্থিতি ভাবুন। আমাকে বলছে, স্যার মালা নিয়ে ঢুকবো কি, ঢুকে দেখছি বেঁচে আছে, মরেনি। রাইট? যদিও ভদ্রলোক কিছুক্ষণ পরে মারাই গেছে। রাইট? তো যতক্ষণ পর্যন্ত না কেউ মারা যাচ্ছে, আমরা তাকে বলবো না মারা যাচ্ছে, তাকে বলবো না খারাপ, হ্যাঁ কি না? কিন্তু বিগত দিনের একটা এক্সপিরিয়েন্স, মানে যিনি বলেছিলেন খুব অবস্থা খারাপ, মারা গেছে, তিনি আর কত এক্সপিরিয়েন্স ভাবুন, যে উনি জানে কিছুক্ষণ পরেই মারা যাবে। আমাদের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, কম বেশি আমরা বলে দিতে পারি যে এই সমস্ত কনসেপ্ট যারা রাতারাতি বড়লোক করে দেবে বলে আসে, বেশি যে ইনকাম নেই বলে যে সমস্ত কনসেপ্টে যারা যাবে, সেই কনসেপ্ট গুলো বেশি দিন টিকবে না। লাস্ট 5 বছর 10 বছরের ইতিহাস খুঁজবেন, কত এসেছিল আর কত গেছে। কত এসেছিল আর কত গেছে, তাতেও যদি আমাদের শিক্ষা না হয়, তাহলে জীবনের মূল্যবান সময়গুলো চলে যাবে। ওই 14 বছর, হ্যালো, তো আমি বলবো না যে আপনি এটাই করবেন না, ওটা করবেন না, এটা আপনার পার্সোনাল ডিসিশন। কিন্তু যেহেতু অ্যাজ এ লিডার, অ্যাজ এ সিনিয়র, আমার নেটওয়ার্ক মার্কেটিং এর 30 বছরের অভিজ্ঞতা আছে, 30 ইয়ার্স এক্সপিরিয়েন্স। আমি প্রচুর দেখেছি, প্রচুর উঠতে আর যেতে দেখেছি। রাইট? তো আমি বলবো, যদি ক্যারিয়ার করতে হয়, একটা স্টেবল কোম্পানিতে থাকুন, সময় লাগে লাগুক। আপনার বাচ্চাকে যদি আপনি এডুকেশন দিতে চান, কালকে যে স্কুলটা তৈরি হয়েছে সেখানে ভোট দেবেন না একটা রেপুটেড স্কুলে দেবেন? হ্যালো, কেন রেপুটেড দেবেন? আপনার বাচ্চার ভবিষ্যৎ, কারণ আপনি জানেন যে এখান থেকে ভালো রেজাল্ট হয়, আপনি জানেন এখানে ভালো মাস্টার আছে, আপনি জানেন এখানে সিস্টেম ডিসিপ্লিন আছে। ইয়েস অর নো? ইয়েস অর নো? আপনি জানেন আমার বাচ্চার ভবিষ্যৎ আছে, অতএব কালকে যে তৈরি করেছে, কাল যে নিজেকে প্রমাণ করতে পারেনি, সেখানে কেন আমার বাচ্চার ভবিষ্যৎ আমি নষ্ট করব? তো এখানে আমার কি নিজের ক্যারিয়ারের ব্যাপার, আপনার ক্যারিয়ারের ব্যাপার, আপনি কেন আপনার ক্যারিয়ারকে দাও পে লাগাচ্ছেন? ইয়েস অর নো? কারণ আমাদের জীবনে প্রচুর এরকম হাতছানি দিয়েছিল, দেয়নি? এখনো দেয়, দেয় কি দেয় না? এখন আর দিতে সাহস পায় না, হয় কি না?
এখন আমাদের সামনে বলতে সাহস পাবে না। তার সামনে বলতে সাহস পাবে যে এখনো এখান থেকে কিছু করতে পারেনি। এই ছেলে ধরাগুলো তাদের পিছনে ধাওয়া মারবে কি না? আর যারা একটু একটু লেভেল পেয়েছে সবে, তাদেরকে কি দেবে? তুই কি পাচ্ছিস, ওর থেকে বেশি দেবো, তারপরে বলবে ভেস্টিজের লিডারও এখানে আছে। আপনাকে কি বলবে? ভেস্টিজের লিডারও এখানে আছে। এবার কোন লিডার? যা সাইড কলম মেনটেন করছে না, অথচ শিখবা বলছে স্টার ডিরেক্টর চলে এসেছে। আমি বললাম খুঁজে দেখটা সাইড কলম হয় হেল করা মাল সব একই না। এছাড়া আপনি কোন অ্যাক্টিভ কোন টপ লিডার আপনি ভেস্টিজে কিন্তু মানে ভেস্টিজ ছিল অন্য কনসেপ্টে যায় না। এবার যারা যায় তারা কারা? একেবারে টপ। হ্যাঁ, সোনু শর্মা একটা জায়গা থেকে আর একটা জায়গা চলে এলো, তার বাহুবল আছে। নিশ্চয়ই আসতে পারে, কারণ সে বুঝতে পেরেছে যে নৌকোয় আছি, মাল ফুটো হয়ে গেছে, জল ঢুকবে, যদি না পালাই তাহলে সব শুদ্ধ ডুববে। সেই জন্য ভেস্টিজে চলে এসছে যে এটা একদম সেফটি, ঠিক কিনা? তাহলে ওদের মতন মানুষ যদি বোঝে যে এটা সেফটি চলে আসছে, আর আমি আপনি বোকার মতন আজ এটা কাল সেটা কেন করবো? আমি আপনাদের বলছি না ভেস্টিজটাই করুন, আমি বলছি একটু ভাবুন। এরিয়ার আপনার ভবিষ্যৎ, কারণ মাল্টি লেভেল মার্কেটিং এর ভবিষ্যৎ এখন চঞ্চল করছে, ফিল্টার হচ্ছে ফিল্টার। এতদিন ঘোলাটে ছিল, ঘোলা, এই সাবজেক্টটা ঘোলাটে ছিল আগে। আজকে সারা পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে যে আমার আপনার মতো মধ্যবিত্ত মানুষের যদি কেরিয়ার করতে হয়, আমার আপনার মতো মধ্যবিত্ত মানুষের যদি বাঁচার মতো বাঁচতে হয়, মাল্টি লেভেল মার্কেটিং এর দ্বিতীয় সাবস্টিটিউট আমার আপনার কাছে নেই। আমরা কি করতে পারি? বড়জন আপনি চাকরি করতে পারেন, চাকরি করলে আপনি মরবেন না না খেয়ে, এটা গ্যারান্টি। চাকরি করলে মরবো না, এটা গ্যারান্টি, না খেয়ে মরবো না। কিন্তু চাকরি করলে বাঁচার মতো বাঁচবো না, এটাও গ্যারান্টি। কেন? যারা চাকরি করে অলরেডি, একটু তাদেরকে নিয়ে সার্ভে করুন, বুঝতে পারবেন। সরকারি চাকরি করে 25 তারিখের পর ধার শুরু হয়ে যায়। 25 তারিখ ধার অলরেডি শুরু হয়ে যায়, কারণ লাইফস্টাইল এমন ভাবে আমাদের বেড়ে গেছে। মাই ডিয়ার ফ্রেন্ড, স্যালারি বেড়েছে। আজ থেকে 20 বছর 25 বছর আগে যা স্যালারি ছিল, এখন অনেক গুণ বেড়েছে। কিন্তু তার থেকে বেশি বেড়েছে আমার আপনার খরচ, লাইফস্টাইল। শুধু খাওয়া দাওয়াটা এখন দরকার নয়, খেতে বেশি লাগে না, আনুষঙ্গিক এত কিছু চলে এসেছে, আমি আপনি হিমশিম খেয়ে যাচ্ছি। কারণ আমরা যখন ছোট ছিলাম 1 টাকায় পেন ব্যবহার করতাম, একটা পিতলের মার্কা, পিতল মার্কা নাম পেন। রাইট? আমরা পুরোনো বই নিয়ে চলতাম, মানে ক্লাস 2 থেকে 3 থেকে 4 5 থেকে 6 যখন উঠতাম, তখন আগের ক্লাসে যে পড়তো তাকে বলতাম ভাই বইগুলো আমায় দিয়ে দিস। আগে থেকে বলা থাকতো, কারণ যারা আমি যদি 6 এ উঠি আর যারা 6 থেকে 7 এ উঠেছে তাদেরকে বলতাম আগের ক্লাসের বইগুলো দিয়ে দিস, আমি হাফ দামে পেতাম, কি না? আর এখন এমন একটা টেকনিক শুরু হয়ে গেছে, আগের বছরের মাল আর এই বছরে লাগবে না। পুরো বিজনেস, পুরো ব্যবসা হয়ে গেছে আমাদের এডুকেশন সিস্টেম। আমরা কলেজ থেকে চলে যেতাম পুরনো বই আনতে। আজকের ডেটে মাই ডিয়ার ফ্রেন্ডস হবে না। পড়াশোনা খরচ বেড়ে গেছে। মাস্টার মশাই, একটা মাস্টারে সব পড়াতো আমাদের, একই না? যেমনি একজন ডাক্তার ডাক্তারি করতো, আর এখন আপনার শরীরে যতগুলো অঙ্গ আছে ততগুলো ডাক্তার আছে। দাঁতের জন্য যদি কিছু হয় আর আপনি পেটের ডাক্তারের কাছে বলতে বলবেন দাঁতটা আগে দেখিয়ে আসো, আমি আর ডিপার্টমেন্ট নয়।
এই জন্য আবার ওদের মধ্যে সিস্টেম চক আউট করা থাকে, রেফার টু রেফার, কি না? তো আমি আপনি জাতা করে পড়ে গেছে, কিচ্ছু করার নেই, প্রচুর খরচ। আর এই খরচকে মেনটেন করতে গিয়ে যারা চাকরি করছে তারা পার্ট টাইম কিছু করছে। আগে বর রোজগার করে সংসার চালাতো, এখন বর আর বউ দুজনে রোজগার করছে। এই জন্য বাচ্চা যেই একটু বড় হচ্ছে তাকে বলছে যা তুই একটা কাজ কর, কারণ সংসার চলছে না। হ্যাঁ, পুরো ভাঙ, বসে বসে খাচ্ছিস, বুঝতে পারছিস না বাবা মার কষ্ট, একই না? এই জন্য সে বেচারা এডুকেশন নিয়ে বসে আছে, চাকরি পাচ্ছে না, সে হতাশ হয়ে পড়ছে। এদিকে বাবা মার গালাগালি, আর ওদিকে ইন্টারভিউ পর ইন্টারভিউ, একই না? এই জন্য কত স্বপ্ন নিয়ে পড়াশোনা করেছে, কোনো চাকরি নেই, হতাশা, কত আজে বাজে মেন্টাল ডিপ্রেশনে ভুগছে প্রচুর এডুকেটেড ছেলে মেয়েরা। আমি আপনাদের আর বেশি ভাবাতে চাই না, বেশি ভাবলে খুব অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু এটাই বাস্তব যে আজকে আমরা কোথায় বাস করছি। চাকরি তো পাচ্ছি না, আর চাকরি পাচ্ছি তো চাকরিতে আমার সংসার চলে না। ব্যবসা, যদি চাকরি না করেন কি করবেন? ব্যবসা করবেন তো, ব্যবসা করার পুঁজি আছে? ব্যবসা করতে কি লাগে? টাকা লাগে। বহু মানুষের কাছে সেই টাকাটাও নেই, আর যদি টাকা লাগিয়ে ব্যবসাও লাগিয়েছেন ওটার ডুবে যাওয়ার গ্যারান্টি ম্যাক্সিমাম থাকে, কারণ এক্সপিরিয়েন্স লাগে, নলেজ লাগে, কম্পিটিশন। আপনি এইটুকুনি মাছ যদি হন, রাঘব বোয়াল মাছ আপনাকে গিলে খেয়ে নেবে, কি না? তো আমার আপনার মতো সাধারণ মানুষের যদি বাঁচার মতো বাঁচতে হয়, এটা হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং, আর আগামী দিনের ভবিষ্যৎ হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং। ডক্টর এপিজে আব্দুল কালাম থেকে শুরু করে বিভিন্ন মনীষীরা বলে গেছেন এবং আজও বলছেন যে আমার আপনার ভবিষ্যৎ হচ্ছে একমাত্র রাস্তা, সেটা হচ্ছে পিওর মাল্টি লেভেল মার্কেটিং। তো মাল্টি লেভেল মার্কেটিং এর ফিউচার অনেক ব্রাইট, কারণ আপনারা অলরেডি শুনেছেন ফিকির রিপোর্ট যে গত ফিনান্সিয়াল ইয়ারে ভারতবর্ষে 17,000 কোটি টাকার ব্যবসা হয়েছে মাল্টি লেভেল মার্কেটিং এ, এবং তার 30% বিজনেস একমাত্র ভেস্টিজ দিয়েছে। এবং আমাদের 2025 সালে, এই 25 সালে এই ইন্ডাস্ট্রি ব্যবসা করবে 65,000 কোটি টাকা, 65,000 crore। আপনি খালি ভাবুন এই বিজনেসটা ফাস্ট গ্রোইং, ইয়েস অর নো? ইয়েস অর নো? বিজনেসটা বিশাল ভাবে ফাস্ট গ্রো করছে। অতএব মাল্টি লেভেল মার্কেটিং এর উপরে বিলিভ রাখুন। মাল্টি লেভেল মার্কেটিং হচ্ছে আমার আপনার ভবিষ্যৎ। ঠিক আমি যেভাবে শুরু করেছিলাম যে 170 টাকা ইনকাম, 500 টাকা খরচ, কিন্তু আস্তে আস্তে কি হলো? আস্তে আস্তে হলো আমার ইনকাম বাড়তে শুরু করলো, খরচ কম হতে শুরু করলো। ইনকাম বাড়ছে, খরচ কমছে, ইনকাম বাড়ছে, খরচ কমছে, সময় বেশি লাগছে, সময় প্রথমে বেশি লাগে, তারপরে ইনকাম কম হয়, আবার আস্তে আস্তে সময় কম দিতে হয়, ইনকাম বেশি হয়ে যায়। তো এইভাবে চলতে চলছে আমি 2000, 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, 2012 সালে জানুয়ারি মাসে আমার ভাউচার ছিল 70,000, 70,000 টাকা। 2012 জানুয়ারি মাস 70,000 টাকা ইনকাম। জয়েন করেছিলাম কবে? হ্যালো, 2008-এ 70,000 ইনকাম করলাম 2012 জানুয়ারি মাস। আপনি শুধু ভাবুন, প্রায় 3.5 বছর বা একটু বেশি, তাই তো? ইয়েস অর নো? 3.5 বছরে ওই সময় যখন দস্যু রত্নাকরের যুগ, তখন, কি না? ইয়েস অর নো? ইয়েস অর নো? সেই সময় লড়াই করেছিলাম, লড়েছিলাম তো, হেভি লড়াই হয়েছে তো। এদিক দিয়ে জয়েন করাই, ওদিক দিয়ে পালায়, ওদিক দিয়ে জয়েন করাই, এদিক দিয়ে পালায়। ইয়েস অর নো? যে ধরে বাসের মধ্যে ঢুকিয়েছি অফিস নিয়ে যাব, অফিসে যাওয়ার আগে সামনের গেট দিয়ে পালিয়ে যাচ্ছে। এরকম ঘটেছে আমার সঙ্গে, হাসি পাচ্ছে আমার, তো তখন কান্না পেয়েছে। ইয়েস অর নো? মানে একজনকে কি বোঝাচ্ছি বোঝান না, সে বলেছে চ আমি যাবো, যেই বলেছে বাদ যাবো, তোমার দিল মে লাড্ডু ফুটা। ইয়েস অর নো? এইবারে গাড়ি ভাড়া দিয়েছি, দিয়ে বললাম দেখ তুই বাড়িতে থাকবি, আমি নিয়ে যাব তোকে, আমার বাড়ি ওদিকে, ওর বাড়ি ওদিকে। ইয়েস অর নো?
আমি বললাম অফিসে যেতে তো তোর বাড়ি হয়ে যেতে হবে, হক এজন্য ও তো না আমি চলে যাবো, না তুই বাড়িতে থাকবি, যাওয়ার পথে তুই বন্ধু, মানে সে আমার বন্ধু আর কি, দুজনে গল্প করতে করতে যাবো। তা বলছে আচ্ছা ঠিক আছে। মাই ডিয়ার ফ্রেন্ড, কি আনন্দ আমার তখন। বাড়িতে গেছি, আগে ভাগে খেয়ে দিয়ে ওকে বাড়িতে, কি ওর নাম সুজিত, আরে সুজিত রেডি, বলে হ্যাঁ রেডি চ, বলে 212-তে বাসে তুলেছি। এখন এক্সাইটেড মোড়ে অফিস, তখন ওটা আরেকটু আগে ছিল এলগিন রোডে। 212-তে তুলেছি, বাস ভাড়া দিয়েছি, অফিস টাইম, হেভি ঠাসা ভিড়, হ্যাঁ কি না। আর যখন এলগিন রোডে নেমে গেছি, নেমে যেই আমি নেমেছি পেছন গেট দিয়ে, আর নেমে দেখছি ও আর নামতে পারছে না, বাস ভিড় ছিল। আমি বললাম নামতে পারিনি, পরের স্টপেজে নাম, রাইট। দাঁড়িয়ে আছি চুপচাপ, একটা পেট্রোল পাম্প ছিল, পেট্রোল পাম্পে থাকি 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, হ্যাঁ কি না। তারপর আমার ডাউট হচ্ছে, এইবার ফোন করেছি, হ্যাঁ তুই কোথায়, বলে আমি বাড়ি চলে এসেছি। তুই বাড়ি চলে এসেছিস মানে তুই তো বাসে ছিলিস, আমি তো তোকে তুললাম, মানে হ্যাঁ আমি কিছু দূর যাওয়ার পরে সামনের গেট দিয়ে নেমে উল্টো দিকে রাস্তা দিয়ে বাস ধরে বাড়ি চলে এসেছি। দেখ আমি আমার দ্বারা এসব হবে না, ঠিক আছে আমাকে বলিস না প্লিজ। তুই এতবার বলেছিস, না বলতে পারিনি, ওই জন্য যাচ্ছিলাম। আরে দাদা তুই তো অফিস পর্যন্ত যাবি অন্তত, ইয়ে সামনে ইয়ে সামনে। বাড়ি চলে এসেছে, পরিণতি কি, আজকে ওর বাড়ির সামনে দিয়ে আমি অডি কিউ তুলি সামা করে নিয়ে যাই, আর ও পাশে ঝুলে ঝুলে এখন অফিস। ইয়ে সামনে সুযোগ দিয়েছিলাম, ইয়ে সামনে ও বেটা উপরে গিয়েও কোনো কমপ্লেন দিতে পারবে না, পারবে একই না। ওপরে গিয়ে যদি কমপ্লেন দেয়, কি কপাল দিয়েছো আমার, বলবে আরে দেবু তো তোর বাসে তুলেছিল, তুই ভেস্টিজ পর্যন্ত যাসনি কেন। নো কমপ্লেন। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আস্তে আস্তে আমার ইনকাম ওই 70,000 টাকা থেকে, যখন জানুয়ারিতে 70 পেলাম এবং জানুয়ারি মাসে বিদেশ গেছিলাম, এই যে এখন ফেসবুকে আপনারা দেখছেন আমার টিমের অনেক লোক কি ফুকাইট ঘুরে বেড়াচ্ছে, তাই তো। জানুয়ারি মাসে প্রথম ফরেন ট্রিপ আমার মালয়েশিয়া ট্রিপ করলাম। আর যখন আমি বিদেশ থেকে ঘুরে এলাম, তখন আমার রেলা হেভি বেড়ে গেল, তাই তো। তখন চুন চুনকে মার রা, বল বেটা কে বলেছিলিস ভেস্টিজে কিছু হয় না, আয় এবারে একই না। অনেকে বলেছে না ভেস্টিজে কিছু হয় না, ফালতু এসব করতে নেই, একই না। তোর দ্বারা তো হবেই না। আমি শুনছি বেটা কে বলেছিল ভেস্টিজে হয় না, কারণ 70,000 টাকা ইনকাম, বিদেশ থেকে ঘুরে এসেছি, আর সবাইকে বলছি আমি বিলেত ফেরত নেটওয়ার্কার, বিলেত ফেরত নেটওয়ার্কার, রাইট। মানুষ তখন বিশ্বাস করতে শুরু করছে, তাই তো। ইয়েস অর নো। আমার ইনকাম বাড়তে শুরু করলো। মে মাসে আমি প্রথম 4 চাকা গাড়ি নিলাম, টাটা ইন্ডিগো ইসিএস EXI মডেল, রাইট। দেখেন গাড়ি রাইট। হ্যালো, এই গাড়িটা, এই গাড়ি 2012 মে মাসে আমি প্রথম এই 4 চাকা গাড়িটা নিই, রাইট। এটা রবীন্দ্র সদনের তোলা ছবিটা, নজরুল মঞ্চের আগে। এটা আমি আপনি একটু বাচ্চা ছিলাম, 2012 আর 2022। ইয়েস অর নো? ইয়েস অর নো? একটু রসগোল্লা ছিলাম। হ্যালো। আর যখন গাড়িটা নিই, তখন ব্যবসা কি হচ্ছে, ব্যবসা বাড়ছে। 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 9 লাখ, 10 লাখ, 77,000 টাকা আমার হাইয়েস্ট চেক বেরিয়েছে। ভাবুন, পাওয়ার অফ এমএলএ। মাত্র 14 বছরে একটা মানুষ, একটা লোক চাকরি করে, সারা জীবন কাটিয়ে দেয়, স্যালারি ডবল থেকে ট্রিপল হয় না। আর মাত্র 14 বছর আমি কাজ করেছি, 10 লাখ প্লাস ইনকাম। একই কোম্পানি, একই প্ল্যাটফর্ম, একই প্রোডাক্ট, একই মার্কেটিং প্ল্যান, যেটা আপনার কাছে আছে সেটা আমারও কাছে আছে। 10 লাখ ইনকাম। তার মাঝখানে 2018 সালে একটা গাড়ি নিলাম। গাড়িটা কি
2018 সালে যে গাড়িটা নিলাম, এই দেখুন অডি Q3, 40 লক্ষ টাকা, 40 লক্ষ টাকার গাড়ি। চিলেকোটা ঘরে থাকা মানুষ সে এখন অডি চড়ে বেড়াচ্ছে। পাওয়ার অফ এমএলএ, বিজনেসটা পাওয়ার বুঝুন, বিজনেসটা বুঝুন। কারণ তার ফান্ড, যেটা বিজয়বাবু বলেছেন যে 80,000 টাকা ম্যাক্সিমাম আপনি পাবেন পার মান্থ এবং লাইফ টাইম। আর প্রথম যে গাড়িটা দেখেছেন ওটা 1.5 লক্ষ কিলোমিটার চালিয়েছি, এখন ওটাকে বাদ দিয়েছি, আর একটা গাড়ি বুক করেছি যেটা ওয়েটিং এ আছে, হুন্ডাই ভেনু টপ মডেল, যেটা অটোমেটিক, 14 লক্ষ টাকা দামের গাড়ি, যেটা ওয়েটিং এ আছে, যে কোনো মুহূর্তে চলে আসবে। 3খানা গাড়ি, আর এই গাড়িটা অলরেডি 50,000 কিলোমিটার চলেছে, 50,000, রাইট? পাওয়ার অফ এমএলএ। আর এটা করতে গিয়ে আমার টিমে অনেকেই ভাবছে আচ্ছা আমাদের মুরগি করে ভালোই তো কামাচ্ছে। না মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে মুরগি করে কামানো যায় না, এখানে রোজগার দিয়ে রোজগার করতে হয়। যারা ভাবছেন আমাদের দ্বারা হচ্ছে না, আপনাকে দিয়েই তবে আমাদের হবে, ব্যাপারটা আলাদা। আপনি যদি ভাবেন করবোই না, মালটা দেখি কি করে পায়, এজন্য সে কি করবে, আপনাকে বলবে হাট তুই ঘুমা, আর একজনকে নিয়ে বেরিয়ে যাবে। দেখুন আমি যাকে বাসা তুলেছিলাম সে নেমে গেছে, আমি কিন্তু সিস্টেম থেকে নামিনি, আমি প্রমাণ করে দিয়েছি। তো আপনার আপলাইন যখন আপনাকে হেল্প করতে চাইছে, উপরওয়ালাকে ধন্যবাদ দিন যে আপলাইন হেল্প করতে চাইছে, কারণ আপনাকে কিছু দিতে চাইছে। তো আজকে আমার গাড়ি পেতে পেতে আমার এন্টায়ার টিমে আজকে 75 জন মানুষ গাড়ি চড়ছে, 75 জন প্লাস। তার মধ্যে এখানে উপস্থিত আছে আমাদের রাজকুমার বাবু অলরেডি হুন্ডাই ক্রেটা চড়ছেন, প্লাস বিদেশ আছে সীমা ম্যাডাম। দেখুন লেডিস, কে বলেছে লেডিস কিছু করতে পারে না? কারণ মহিলারা অনেক শক্তিশালী, হ্যাঁ কি না? একসাথে অনেক কাজ করতে পারে, কিন্তু আমরা দুর্বল, একসাথে দুটোর বেশি কাজ করতে পারবো, হ্যাঁ কি না? কি রকম আমি প্রমাণ পেয়েছি, যখন পেপার পড়ছি মেসেজ বলছে হ্যাঁ তো দুধটা একটু দেখো, রাইট? আমি পেপার পড়ছি, দুধ উঠলে গেল, হ্যাঁ কি না? আবার যেদিন দুধের দিকে তাকিয়ে আছি পেপার পড়া হচ্ছে, কিন্তু মিসেসকে দেখেছি এইদিকে এটা করছে আবার ওটা দেখছে, এটা করছে আবার ওটা করছে, আবার আমি বাপ রে বাপ। আজকে মহিলারা অনেক কাজ করতে পারে, তার প্রমাণ হচ্ছে সীমা ম্যাডাম। এখানে আরো অনেক মহিলা অনেক উপস্থিত আছে। তো 75 জন মানুষ আজকে গাড়ি চড়ছে, 75 জন মানুষ গাড়ি চড়ছে বলে আজকে আমি অডি চড়ছি। আর যেদিন আপনি 75 জন মানুষের বাড়িতে গাড়ি পৌঁছে দেবেন, সেদিন আপনিও অডি চড়বেন, সেদিন আপনিও মার্সিডিজ বেঞ্জ চড়বেন, সেদিন আপনিও BMW চড়বেন। আজকে আমি 10 বার বিদেশ গেছি, আমি চায়না গেছি, রাশিয়া গেছি, লন্ডন গেছি। আমি কালকেরই গল্প করছিলাম কোথায়, যে রাশিয়ায় গিয়ে রাশিয়ান সার্কাস, আমরা শুনেছি রাশিয়ান সার্কাস অনেক ভালো, রাশিয়াতে গিয়ে রাশিয়ান সার্কাস দেখে এসেছি। লন্ডনে গিয়ে লন্ডনে লর্ডসের মাঠে বসে খেলা দেখে এসেছি। লন্ডনে গিয়ে লন্ডনের টাওয়ারে গিয়ে আমাদের ইন্ডিয়ান কোহিনূর দেখে এসেছি। পাওয়ার অফ এমএলএ। লন্ডনে গিয়ে লন্ডন আইতে চড়েছি, মানে যেটায় চড়লে পুরো লন্ডনটাকে দেখা যায়। আমরা কারা? আমরা দেখি কি কোথায়? সিনেমায় দেখি, তাই তো? নায়ক নায়িকা ওই ক্যাপসুলে চড়ে বেড়াচ্ছে, হ্যাঁ কি না? টেমস নদীর উপর দিয়ে চলে যাচ্ছে, রাইট? তো সেই জায়গাগুলো আমরা ঘুরে এসেছি। চায়না গেছি, চায়না, চীনের প্রাচীর। আমরা তো পড়াশোনা করেছি, ফিজিক্যালি আমরা কতজন যেতে পারি? খুব কম সংখ্যক মানুষ আছে আমরা এই অ্যাচিভমেন্ট গুলো পাই। আর মধ্যবিত্ত ঘরের মানুষের তো বিদেশ মানে শুরু হলো না দীঘা, পুরী, দার্জিলিং।
আপনাকে ভাবতে হবে দীঘায় গিয়ে যে এটাই সুইজারল্যান্ড, রাইট? তো মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রসপার বিদেশ গেছি, অনেক বিদেশ যাইনি। এই যেরকম ফুকেট যায়নি, কবার যাবো ফুকেট ঘুরে এসেছি, রাইট? তো 10 বার বিদেশ যাওয়ার জন্য আমার এন্টায়ার টিমে 250 জন মানুষ অলরেডি বিদেশ থেকে ঘুরে এসেছে। 250 জন মানুষ। আপনি এমন একটা প্রফেশন বলুন যে প্রফেশনে আপনার সাকসেসের সাথে সাথে এত মানুষের সাকসেস হয়, একটা বলুন আমাকে, একটা। একজন ব্যাংকের ম্যানেজার তার পরিবারে একটা ভালো বাড়ি দিতে পারবে, গাড়ি দিতে পারবে, হয়তো বিদেশে 4টে লোককে চাকরি দিতে পারবে না, 4টে বাড়িতে গাড়ি পৌঁছতে পারবে না, পারবে? ইয়েস অর নো? ইয়েস অর নো? একজন মাস্টার মশাই তাই, একজন লয়ারও তাই, একজন ইঞ্জিনিয়ারও তাই। কারণ এই সমস্ত মানুষরা অ্যাক্টিভ ইনকাম করে, সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, এরা সম্মানীয় ব্যক্তি, সম্মানীয় লেভেল। ইয়েস অর নো? আমরা প্রচুর রেসপেক্ট করি মাস্টার মশাইদের, প্রচুর রেসপেক্ট করি লয়ারদের, প্রচুর রেসপেক্ট করি ডাক্তারদের, সম্মানীয় ব্যক্তি। কিন্তু এনারাও আমাদের মতন হাজার হাজার মানুষের বাড়িতে গাড়ি পৌঁছতে পারবে না। কিন্তু আপনি, আপনার যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাও থাকে, আপনার যদি এডুকেশন নাও থাকে, আপনার যদি দেখতে সুন্দর নাও হয়, তবুও আপনি হাজার হাজার মানুষের বাড়িতে গাড়ি পৌঁছে দেওয়ার কারণ হতে পারে। এটাই হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং। আর মাল্টি লেভেল মার্কেটিং আমার আগামী দিনের ভবিষ্যৎ। কারণ আর 5-10টা বছর যেতে দিন, অলরেডি মানুষ দৌড়ে দৌড়ে আসবে, হ্যাঁ গো আমার ছেলেটাকে চান্স করে দাও না গো, আমার ছেলেটাকে একটু মাল্টি লেভেলে ঢুকিয়ে দাও না গো, এজন্য। আর আমরা তখন একটু রেলা নেবো, তোমার ছেলে লেখাপড়া কত করেছে? না গো পারেনি গো, ক্লাস 4 পাস, সাইট। এজন্য হ্যাঁ, এখন হাসি পাচ্ছে, এটাই বাস্তব। আপনি লিখে রেখে দিন আজকে ডেট দিয়ে। এডুকেশন চাওয়া হবে, নলেজ চাওয়া হবে। আজ থেকে কয়েক বছর আগে এলআইসিতে চলে, এলআইসি সাবজেক্টে যান। আমি এলআইসি এজেন্ট ছিলাম, মাত্র 15 টাকা এজেন্সি নিয়েছিলাম, একটা ম্যানুয়াল দিয়ে দিয়েছিল, রাইট? মাত্র 15 টাকা। আর তখন এডুকেশন লাগতো না, ক্লাস 8 পাস হয়ে এলআইসি এজেন্ট হতো, ক্লাস 9 পাস হয়ে এজেন্ট হতো। আর আপনি এখন 8 পাস হয়ে এজেন্সি নিতে চান, পারবেন না, নো এন্ট্রি। আমরা যেরকম ঢুকেই পলিসি বেচতে পারতাম, এখন আপনার আইআরটিএ ট্রেনিং দিতে হবে। ইয়েস অর নো? আইআরটিএ ট্রেনিং 100 ঘন্টা ট্রেনিং, তারপরে আপনি এলআইসি করার পারমিশন পাবেন। একটা সময় ছিল মানুষ অভিনয় করাটাকে ঘেন্না করতো, হয় কি না? ইয়েস অর নো? অভিনয় যেতে চাইতো না ছেলে মেয়ে বউ, আর মেয়েরা তো আরো। আর আজকে দেখুন পুরো উল্টো কেস, টাকা নিয়ে চলে যাচ্ছে, আমায় একটা চান্স দাও না গো। ইয়েস অর নো? চেঞ্জ। একটা সময় ছিল চাকরি বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসা হতো, তখন মানুষ রেলা নিত, চাকরি চাকর। ইয়েস অর নো? কেন বলতো বলুন তো? অপরচুনিটিটা যেত বলে, হ্যাঁ কি না? হ্যালো। আর এখন লোকে এরকম করছে কেন বলুন তো? অপরচুনিটিটা আপনার কাছে গেছে বলে। আপনি অপরচুনিটি নিতে আসেননি, আমরা বাড়িতে দিতে যাচ্ছি বলে রেলা বেড়ে যাচ্ছে। না আমি পারবো, আমার দ্বারা হবে, হ্যাঁ কি না? ইয়েস অর নো? হ্যালো। 5টা বছর, 10টা বছর, 15 বছর পার হতে দিন, মাল্টি লেভেল মার্কেটিং এমন একটা, কারণ ফিল্টার হচ্ছে, আমি একটা ওয়ার্ড ইউজ করেছিলাম, ফিল্টার হচ্ছে, ফিল্টার। সারা পৃথিবীতে এর থেকে ভালো ব্যবসা আর দ্বিতীয় নেই, এটা আমার মনে হয়। অলরেডি আমি 10 বার বিদেশ, 3খানা গাড়ি, 10 লাখ প্লাস ইনকাম। আর এখন আমার একটাই মোটো যে আমার সিস্টেমে যত মানুষ আছে তারা যেন মিনিমাম অন্তত 10 লাখ টাকা যতক্ষণ না পৌঁছচ্ছে, আমি আপনাদের সঙ্গে আছি, আমি আপনাদের সঙ্গে আছি। আর কারণ 10 লাখ কি করে ইনকাম করবেন সেটা আমার থেকে কেউ ভালো জানবে না। জানবে কেন? হ্যালো, আমি করেছি, আমি করছি বলে। আপনাকে ভালো ডাক্তার হতে গেলে কি আপনি কার কাছে যাবেন? ভালো ডাক্তার হতে ভালো ডাক্তারের কাছে যেতে হবে।
যে ডাক্তারি পাস করে মোমবাতি জ্বেলে বসে আছে তার কাছে যাবেন? হ্যালো, এরকম ডাক্তার আছে তো? হ্যাঁ, কি আপনি উকিল হতে গেলে বড় উকিল কার কাছে যাবেন? যে কোর্টের বাইরে ফাইল নিয়ে ঘুরছে, এপিটোপিক করবে গো, এপিটোপিক, সেও তো উকিল। আমাদের আলিপুরে একজনকে দেখতাম, ওই জন্য আমি ওকে নকল করছি। মানে যখনই আলিপুরে যাবেন এরকম বয়স্ক লোক এরকম ঘুরছে, এপিটোপিক করবে, যে ঢুকছে তাকে জিজ্ঞেস করে এপিটোপিক করবে, এখন ও তো উকিল। এছাড়া কি কন্ডিশন, ওকে দেখলে উকিল লজ্জা পাবে। আমার এরকম অনেক উকিল আছে যে একটা হিয়ারিং করবে 1 লাখ টাকা চাইবে, ডেটও পাবেন না সব সময়। তো ন্যাচারালি আপনাকে যদি লাখ টাকা রোজগার করতে হয়, ওই লাখ টাকা যে নিচ্ছে তার কাছে যেতে হবে। আর যদি বগলে ফাইল নিয়ে ঘুরে বেড়াতে হয়, তাহলে ওর কাছে যাবেন, ও শিখিয়ে দেবে। আপনাকে যদি ভালো নেটওয়ার্কার হতে হয়, আপনাকে যদি বড় রোজগার করতে হয়, তাহলে আপনাকে সাকসেসফুল লিডারের সঙ্গে থাকতে হবে। সাকসেসফুল লিডার একমাত্র আপনাকে রাস্তা দেখাতে পারে। তো থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ডস। এর পাশাপাশি চিলেকোঠা ঘর থেকে এখন বালিগঞ্জে আমার 3খানা ফ্ল্যাট আছে, 3খানা ফ্ল্যাট, এবং এটা নিয়ে 1 2 3 এটা নিয়ে 4th ফ্ল্যাট, রাইট? এই যে সোসাইটিতে আমি আছি, অ্যাপার্টমেন্ট, 1 কোটি টাকা ইনভেস্ট করেছি, 1 কোটি, 1 crore। দেখুন ফ্যাসিলিটি, সব ফ্যাসিলিটি এখানে তোলা সম্ভব হয়নি, আমি একটা ভিডিও করব একদিন, সব ফ্যাসিলিটি এখানে সবকিছু রয়েছে, ওকে, রাইট? হ্যালো, আমি সেই ব্যক্তি 14 বছর আগে, আর আমি সেই ব্যক্তি 14 বছর পর। লাইফ চেঞ্জ। আপনারা চান লাইফ চেঞ্জ করতে? আপনারা চান? ইয়েস অর নো? ইয়েস অর নো? রাইট। তাহলে আপনাকে দিমাগ লাগিয়ে ব্যাপারটা বুঝতে হবে, আর দিল লাগিয়ে কাজটা করতে হবে। বুঝতে পেরেছেন? আগে দিমাগ লাগিয়ে ব্যাপারটা বুঝবেন জিনিসটা কি, হ্যাঁ কি না? যদি কনফিডেন্স আসে যে এই পেটে খাটো একটা ছেলে যদি পারে, তাহলে আমি কমতে কি আছে, আমিও পারবো, হ্যাঁ কি না? ইয়েস অর নো? এই কনফিডেন্স যেদিন আসবে সেদিন আপনি মানুষের কাছে পৌঁছবেন, আর যতক্ষণ না কনফিডেন্স আসছে ততক্ষণ কারোর কাছে যাবেন না। ইয়েস অর নো? আগে কনফিডেন্সটা ডেভেলপ করুন যে আমিও পারবো, কারণ এনারা যদি পারে আমিও পারবো, তাহলে আপনিও সাকসেস হবেন। শুধু দরকার কি? ট্রেনিং। আপনাকে নলেজ নিতে হবে, বেশি বেশি করে নলেজ। হ্যালো, কি নিতে হবে? নলেজ শিখতে হবে। না শিখে কাজ করতে যাবেন না, আর অর্ধেক শিখে কম শিখে কাজ করতে যাবেন না, মোটামুটি শিখবেন। একেবারে মাস্টার হওয়ার দরকার নেই। এজন্য করতে করতে মাস্টার হবেন। সচিন তেন্ডুলকর খেলতে খেলতে মাস্টার হয়েছে, এজন্য লতা মঙ্গেশকর গাইতে গাইতে টপ গায়িকা হয়েছে। আপনিও শিখতে শিখতে আপনি ভালো নেটওয়ার্কার হবেন, কিন্তু শেখাটা বন্ধ করবেন না, কন্টিনিউ শিখবেন, কারণ লার্নিং হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। ইয়েস অর নো? ওখানে কোনো বাহানা দেবেন না, কি বলেছো বাড়িতে লোক এসছে, হ্যাঁ কি না? হ্যালো, আরে আমার মাথাটা না টিপ টিপ করছিল, ওই জন্য মিটিং এ যাই। ইয়েস অর নো? হ্যাঁ, আরে কি বলবো, মেঘ পড়েছে কালো, বৃষ্টি এক্ষুনি আসবে, আমি মিটিং এ না আজকে যেতে পারবো না। মানে বৃষ্টি আসেনি, আপনি বৃষ্টি আনিয়ে নিলেন, নাকি না? ইয়েস অর নো? মাথা টিপ টিপ করছে, কোনো ব্যাপার না, একটা ট্যাবলেট খেয়ে তো যেতে পারতেন। ইয়েস অর নো? বাড়িতে না অতিথি এসেছে, অতিথি তো চিরকাল আসবে, অ্যাভয়েড করতে হবে। যদি আপনি চাকরি করতেন, যদি আপনি বিজনেস করতেন, অতিথিকে অ্যাভয়েড করে চাকরিতে যেতেন, অতিথিকে অ্যাভয়েড করে বিজনেসে যেতেন। কেন? ফিয়ার মোটিভেশন কাজ করতো, ভয়। চাকরিতে কেন যাবেন? চাকরি চলে যাওয়ার ভয়। ব্যবসায় কেন যাবেন? ব্যবসা লস হওয়ার ভয়। প্রেস্টিজের মিটিংয়ে কেন যাবেন না? এখানে কোনো ফিয়ার মোটিভেশন নেই, এখানে সেলফ মোটিভেশন। যে মানুষগুলো বৃষ্টি আসতে দেখতে হচ্ছে আমি ছাতা নিয়ে যাব, ইয়েস অর নো? টিপ টিপ করছে, কোনো ব্যাপার না, একটা ট্যাবলেট খেয়ে চলে যাব।
অতিথি এসে তাকে অ্যাভয়েড, ভাই বস আমি মিটিং শুনে আসছি, এ জন্য না না আমি না চলে যাব, আচ্ছা ঠিক আছে আজকে চলে যা আরেকদিন আসিস। হ্যালো, আমরা বাহানা দিই এই কেরিয়ারটা, সেই জন্য এই কেরিয়ারে ম্যাক্সিমাম লোকের সাকসেস হয়। সাকসেস না হওয়ার কারণ বাহানা আমাদের বেশি, মানে সব করে তবে ভেস্টিজ করব। ওই জন্য ভগবান আপনাকে সবাইকে ভেস্টিজ দিয়ে, মানে সবাইকে সাকসেস দিয়ে, যদি ছিটে পোটা থাকে আপনাদের ছেটা যদি থাকে, হ্যাঁ কি না? ইয়েস অর নো? আপনার ছিটে পোটা নেবেন না সাকসেস হবেন? ছিটে পোটা না সাকসেস? তাহলে বাহানা চলবে না, কারণ বাহানা আর কামানা একসাথে হয় না। বাহানা আর কামানা একসাথে হয় না। বি সিরিয়াস। লাইফ আপনার একটাই জীবন পেয়েছেন, একটাই জীবন পেয়েছেন, কারণ আমরা সব থেকে অনেস্ট কাজ করি, মানুষকে স্বাস্থ্য দেওয়ার পরামর্শ দিই, মানুষকে রোজগার করার পরামর্শ দিই। ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? একটা নোবেল প্রফেশনে আপনি জয়েন করেছেন, মাই ডিয়ার ফ্রেন্ড, সময়টা নষ্ট করবেন না। আজকের এই কোম্পানি কাল ওই কোম্পানি বলবে, কিন্তু আপনাকে স্থির থাকতে হবে যে আমি ভেস্টিজে কেরিয়ার করতে এসেছি। ভেস্টিজ এমন একটা কোম্পানি, সারা ভারতবর্ষের 1 নম্বর কোম্পানি। ভেস্টিজ এমন একটা কোম্পানি, সারা পৃথিবীর 9টা দেশে ব্যবসা করছে। ভেস্টিজ এমন একটা কোম্পানি যে অলরেডি 300+ লোককে লাক্সারি কার দিয়েছে। ভেস্টিজ এমন একটা কোম্পানি যে 3,500 লোককে গাড়ি দিয়েছে। ভেস্টিজ এমন একটা কোম্পানি 10,000+ নয়, 1 লক্ষ+ মানুষকে 1 লক্ষ টাকার উপরে ইনকাম দিচ্ছে। ভেস্টিজ এমন একটা কোম্পানি আগামী দিন 2030-এর মধ্যে ওয়ার্ল্ডের টপ 10 পজিশনে পৌঁছবে, এবং এটা পৌঁছবে, এটাই হচ্ছে ভেস্টিজ, রাইট? তো মাই ডিয়ার ফ্রেন্ড, যদি নিজের উপর বিশ্বাস থাকে আর যদি মনে করেন আমি মাল্টি লেভেলে কেরিয়ার করব, তাহলে বলবো ভেস্টিজটাকে ধরে রাখুন। আপনার যিনি আপলাইন, আপনার লাইফ চেঞ্জিং একটা অপরচুনিটি আপনার কাছে নিয়ে এসেছে, এটাকে অ্যাভয়েড করবেন না। বাহানা দিয়ে সব করছেন, ভেস্টিজ করবেন তারপরে করবেন, এটা করবেন না, আগে এটাকে প্রায়োরিটি দিন। কারণ আমি অনেক নিমন্ত্রণ বাড়ি মিস করেছি, লোকে আনশোষণ করেছে, কারণ আমি জানতাম নিমন্ত্রণ বাড়ি গেলে আমার পকেটে পয়সা নিচে গিফট দেবো। ইয়েস অর নো? ইয়েস অর নো? আমি অনেক মিস করেছি, অনেক আত্মীয় স্বজনের বাড়িতে যেতাম না, কারণ তারাও চাইতো না রিলেশন রাখতে, কারণ পকেটে পয়সা নেই। ইয়েস অর নো? ইয়েস অর নো? তো আজকের ডেটে আমি চাইলে আমি কিন্তু সমস্ত প্রোগ্রামে যেতে পারি, আমি বিভিন্ন রকম অকেশনে যেতে পারি, সবকিছু করতে পারি। চাইলে 2 মাস আমি ছুটি নিয়ে ঘুরে আসতে পারি, 5 মাস ছুটি নিয়ে ঘুরে আসতে পারি, কিন্তু আপনি যে কাজটা বর্তমানে করছেন 5 মাস ছুটি নিতে পারবেন না। পারবেন? তো মাই ডিয়ার ফ্রেন্ডস, একটা দুর্ধর্ষ অপরচুনিটি আপনাদের কাছে এসেছে। আমি শুধু বলবো শিখুন, লার্ন। কি শিখবেন? বেশি কিছু শেখার দরকার নেই। মার্কেটিং, ওয়াই এমএলএম, কেন এমএলএম প্রয়োজন আর কেন আপনার কাছে প্রয়োজন, গোল সেটটা দরকার। সেট ইওর গোল। আপনার পারপাস কি, কি কারণ আপনার ভেস্টিজ? চিন্তার কোনো কারণ নেই, কাল থেকে হাত নামান। এস অর নো? কি কারণে আপনি ভেস্টিজে এসেছেন? ওয়াই ভেস্টিজ? হ্যালো, আমার গোল ছিল যে আমার 1 লাখ টাকা চাই, 1 লাখ টাকা দিয়ে আমি লাইফটাকে চেঞ্জ করব। ইয়েস অর নো? আমার গাড়ির স্বপ্ন ছিল না, আমার বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল না, এগুলো তো বাই প্রোডাক্ট এসেছে তাই নিয়েছি, হ্যাঁ কি না? আপনার কাছেও আসলে আপনি ছেড়ে দেবেন? হ্যাঁ, ওইগুলো আর করি, রাইট? তো আপনার কেন চাই এটা তো জানতে হবে বস। কেন চাই? আপনার কি চাই ভেস্টিজে? ইনকাম, ক্যারিয়ার। ইচ্ছা আমি কিনবো, আমার ছেলে যেটা চাইবে আমি দেবো, এটাই হচ্ছে পারপাস। সেই জন্য আমি ভেস্টিজ করছি। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি যদি পারপাসটা ক্লিয়ার না হয়, আপনি ভেস্টিজটা লড়তে পারবেন না, তাই তো? ইয়েস অর নো? এখন যদি আপনাকে বলি এখান থেকে ঝাম মেরে মিশে পড়ুন,
হ্যালো, ধরুন আমি গ্রিল, আপনি বলেন গ্রিল দেওয়া আছে, জানতো কি? আমি গ্রিলটা খুলে দেবো আর সবাইকে বললো ভাই ঝাঁপ মারো। হ্যালো, ঝাঁপ মারবেন? ঝাঁপ মারবেন না? বলে কি আপনি মারতে এসছেন না কেরিয়ার দিতে এসছেন? হ্যালো, এইবার ধরুন ওই দরজা বন্ধ করে দিয়েছি, দিয়ে ঘরে আগুন লাগিয়ে দিয়েছি আর এইটা খুলে দিয়েছি। হ্যালো, হ্যাঁ কেন লাভ দেবেন? একটু আগে দেবেন না বলছিলেন, পারপাস ঠিক ছিল না। তখন পারপাস ভাই বাঁচতে হবে, জানেন করলেও করবেন তাও করবেন। হ্যালো, আপনার পারপাসটা চাই, আপনি যেটা চাইছেন গোল সেট করবেন বাড়িতে গিয়ে, যে আপনি কি চাইছেন, কি চান ভেস্টিজ থেকে। কারণ ভেস্টিজে আনরিয়ালিস্টিক বলে কিছু নেই, যা চাইবেন সব পাবেন। অসম্ভব বলে কিছু নেই, আপনি যা চাইবেন সব পাবেন। রাইট? তো কেন কি চাই এই চাওয়াটার উপর ডিপেন্ড করে। চাওয়াটার মধ্যে একটু ইমোশন জুড়ে দেবেন। দিদিভাই ইমোশন জুড়েছে, আমার ছেলে যা চাই দিতে পারি না, ছেলের জন্য আমাকে এই ইনকামটা করতে হবে, আমার জন্য তো আছেই, ইমোশন আছে। এসব গতকাল একজন বলেছে স্যার আমাকে গাড়িটা তাড়াতাড়ি নিতে হবে, কেন? আমার বাবা হয়তো বেশি দিন বাঁচবে না, আমি চাই আমার বাবা আমার গাড়িটা দেখে তবে যাক। ইমোশন, ইমোশন। তো ন্যাচারালি আপনার গোল সেট আর গোলের মধ্যে একটু ইমোশন জুড়ে দেবেন, কাজ করতে মজা লাগবে, হ্যাঁ কি না? ইয়েস অর নো? ইয়েস অর নো? এর পাশাপাশি দেখুন যে এটা অ্যাচিভ করতে গেলে আপনাকে কি কি শিখতে হবে। এটা অ্যাচিভ করতে গেলে আপনার কি কি লার্নিং প্রয়োজন। হ্যালো, কি কি শিখতে হবে? মার্কেটিং প্ল্যান। কি কি শিখতে হবে? প্রোডাক্ট ট্রেনিং, প্রোডাক্ট নলেজ। ইয়েস অর নো? ইয়েস অর নো? এই ট্রেনিং গুলো আপনাকে নিতে হবে। প্রোডাক্ট ট্রেনিং, বিউটি কেয়ার ট্রেনিং, এগ্রিকালচার ট্রেনিং, মার্কেটিং প্ল্যান, এগুলো সব আপনাকে শিখতে হবে। রাইট? কেন শিখতে হবে? আপনার গোলে পৌঁছতে গেলে শিখতে হবে, কি হবে না? ইয়েস অর নো? ইয়েস অর নো? আপনি 1 নম্বর সাঁতারু হতে চাইছেন কিন্তু জলেই ঝাঁপ দেবেন না। হ্যালো, হবে? আপনি 1 নম্বর ফুটবল প্লেয়ার হতে চাইছেন, মাঠেই নামবেন না আপনি, হবে? হ্যালো, হ্যাঁ হবে? আপনাকে মাঠে নামতে হবে খেলোয়াড় হতে গেলে, জলে নামতে হবে সাঁতারু হতে গেলে। ইয়েস অর নো? তো মাল্টি লেভেলে সাকসেস হতে গেলে আপনাকে এডুকেশন নিতে হবে। আগে শিখবেন, তারপরে পড়বেন, তারপরে শেখাবেন। শেখাবেন তো? ইয়েস অর নো? ইয়েস অর নো? তো মাই ডিয়ার ফ্রেন্ডস, চলুন আমি আর বেশি আপনাদের সময় নষ্ট করব না, শুধু এইটুকুই বলবো, ফোকাস রাখুন নিজের ক্যারিয়ারের উপর আর বিশ্বাস করুন আপনার নিজের উপর, তাহলেই আপনারা এখানে সাকসেস হতে পারবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।